লাস্ট ক্লাসে আমরা আমাদের তো মনে হয় আরেকজন ক্লাস শুরু করছে, তাই না? জি স্যার। জি স্যার। লাস্ট ক্লাসে চ্যাপ্টার 10 শেষ করছিলাম নাকি? 11? 10 শেষ করে 11 এর কিছুটা ওভারভিউ দেওয়া হয়েছে। ও নাই, চ্যাপ্টার 10 পর্যন্ত আপনারা পড়ছেন? চ্যাপ্টার 10 পর্যন্ত কি আপনাদের পড়া হয়েছে? জি স্যার, রিডিং হয়েছে। জি স্যার। Any confusion or any issue need to discuss further? ইয়েস স্যার, একটা কোশ্চেন ছিল চ্যাপ্টার 10 থেকে। হ্যাঁ, বলেন। স্যার চ্যাপ্টার 10 এর ডকুমেন্টেশন, এখানে পার্মানেন্ট অডিট ফাইলে একটা পয়েন্ট আছে বোর্ড পেজ নাম্বারটা একটু বলবেন প্লিজ। 213। 213 হ্যাঁ, বলেন। স্যার এখানে পার্মানেন্ট অডিট ফাইলের কয়েকটা পয়েন্ট দেওয়া আছে বুলেট আকারে। Okay. এখানে বোর্ড মিনিটস অফ কন্টিনিউইং রিলেভেন্স, এটাকে পার্মানেন্ট অডিট ফাইল বলা হয়েছে। তো স্যার এই বোর্ড মিনিটস এটা তো স্যার মানে রেগুলার আসলে হয়, তাই না? এটা তো আসলে ফিক্সড না, তাহলে এটা পার্মানেন্ট অডিট ফাইল কেন হবে? আচ্ছা, এখানে একটা শব্দ দেখেন, কন্টিনিউইং রিলেভেন্স। কন্টিনিউইং রিলেভেন্স বলতে আপনার যদি কোনো বোর্ড মিটিং এর সিদ্ধান্ত যেটা মোর দেন 1 ইয়ারকে ইফেক্ট করে, কারণ আপনি মনে করেন একটা ফর এক্সাম্পল, আপনি মনে করেন কোনো একটা কি বলে কোনো একজন ভেন্ডর অ্যাপয়েন্ট করছেন, যে ভেন্ডর আপনার মনে করেন 5 বছরের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে বা 3 বছরের জন্য অ্যাপয়েন্ট, আপনি ইন দ্য বোর্ড মিটিং এবং সেখানে আপনি অ্যাপ্রুভ হয়েছে। এখন মনে করেন এটা 2023 সালে আপনি তাকে সালে অডিটে গেছেন, 2024 সালেও 2023 সালের যে বোর্ড মিটিং এর সিদ্ধান্তটা দ্যাট ইজ রিলেভেন্ট। কারণ এখানে একটা শব্দ মনে রাখতে হবে, একটা হলো বোর্ড মাইনস আর একটা হলো বোর্ড মাইনাস অফ কন্টিনিউইং রিলেভেন্স। এই শব্দটা অ্যাড করে দিয়ে কিন্তু আপনাকে এখানে অব্লিগেটরি করে দিয়েছে। ওকে, তো এই যে অব্লিগেটরি যে করা হলো, এই অব্লিগেটরিটা হলো আপনার যে অডিট পিরিয়ড, যেমন আপনি যখন অডিট করতে যাবেন, আপনার অডিটের জন্য একটা পার্টিকুলার পিরিয়ড থাকবে, দ্যাট ইজ ইউজুয়ালি আমার কি বলে ফাইন্যান্সিয়াল ইয়ার। তো দ্যাট ইজ ফাইন্যান্সিয়াল ইয়ার বলতে বলছি 12 মাস। তাহলে এখন আপনার যদি কোনো একটা বোর্ড কোনো ডিসিশন যেটা মোর দেন 12 মান্থকে ইম্প্যাক্ট করে, তাহলে এটা তো প্রতি বছর বছর কি আপনি কি ক্লায়েন্ট থেকে কি ডকুমেন্ট নেবেন? দিস ইজ ইরিটেটিং ফর দ্য ক্লায়েন্ট। So as an auditor, this is your responsibility to not to irritate your client, as well as you provide support to the client as much as possible যাতে আপনি প্রপার ডকুমেন্টেশন পান। তো আপনারা এখানে যারা আছেন, এখানে একটা প্রবলেম, যেমন অ্যাসুরেন্স আমি ক্লাস নিচ্ছি, একটা জায়গায় আপনাদের একটু প্রবলেম হবে, সেটা হলো বাস্তবতার সাথে রিলেট করা। যখন আপনারা এরপরে তো মনে করেন আপনারা এখান থেকে ইউনিভার্সিটি থেকে বের হবেন, কোনো একটা ফার্মের সাথে আপনি অ্যাড হবেন, দেখবেন যে আপনার একটা ক্লায়েন্টে ইনফরমেশন পাওয়াটা কত কঠিন, এবং কেউ ইনফরমেশন দিতে চায় না দুইটা কারণে। একটা কারণে হলো সে যদি ইনফরমেশন দেয়, আপনি তাকে কুইরি করবেন, আপনি তার প্রবলেম আইডেন্টিফাই করবেন, এটা সে চায় না বা ভালোভাবে দেখে না, এক নাম্বার। কারণ কি, আপনি যখন তার কোনো একটা ফল্ট ধরবেন, স্বাভাবিকভাবে তার বস তাকে জিজ্ঞেস কি ব্যাপার তোমার হলো, তো হি ইজ আন্ডার পারভিউ অফ ইনভেস্টিগেশন, এক নাম্বার। দুই নাম্বার হলো আপনি যখন অডিট করবেন, এমন জায়গায় আপনি পাবেন দে আর সিনিয়র অফ ইউ। কারণ আমরা যখন অডিট করব তখন কিন্তু ম্যাক্সিমাম ইজ ফ্রম সিএ ব্যাকগ্রাউন্ড বা ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড। তো আপনি যখন সিএ ব্যাকগ্রাউন্ড বা ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড, আপনি যখন অডিট করতে যাবেন, আপনি সবাই ফাইনালিস্ট অডিট করবেন, ওখানে গিয়ে দেখবেন যে সে হয়তো বা আপনারই ফার্মের বড় ভাই, অথবা কোনো চার্টার অ্যাকাউন্টেন্ট বা কোনো সিনিয়র, দিস ইজ অন ইউর কমিউনিটি। তখন যেটা করে আপনারা
এটা যখন কাজ করতে যাবে, এটা রিয়েলিটি ফেস করবে, তখন ওরা আপনাদের উপরে সিনিয়রিটি সুলভ একটা আচরণ খাটাবে। আরে আমরা তো অডিট করছি, এগুলো তো আমরা কোনোদিন চাই নাই, তোমরা কি অডিট করছো, নতুন নতুন অডিট শিখছো। এই ল্যাঙ্গুয়েজগুলো ভেরি কমন, বাট অডিটর হিসেবে ইউ হ্যাভ টু ভেরি মাচ কিন অ্যান্ড শার্প। আপনার যেটা প্রয়োজন সেটা আপনার প্রয়োজন। এখন সে কি বলল তার বলার জন্য আপনার কোনো অডিট অ্যাপ্রোচ চেঞ্জ হবে না। আবার এই যে সেম জিনিসটা মনে করেন আপনি এখন বলতে পারেন যে ভাই আমার 5 বছরের জন্য একটা এগ্রিমেন্ট, আমি 5বার তার কাছে বোর্ড মিনিস্টার চাইবো, এটাও কিন্তু আপনার ইনএফিসিয়েন্সি। অর্থাৎ ইউ ক্যান নট আইডেন্টিফাই what you need to capture for more than 1 year or what you need to capture for this particular year. So এখানে ওয়ার্ডিং গুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে বোর্ড মাইনাস যদি বলা হতো তাহলে there is a question why it would be permanent document, why it not be আমার কারেন্ট ইয়ার ডকুমেন্ট, কারেন্ট ইয়ার অডিট ফাইল ডকুমেন্ট। বাট যেহেতু বলছে রিলেভেন্ট কনকারেন্স মানে কন্টিনিউইং রিলেভেন্স, মানে দ্যাট মিনস একই ইস্যু মোর দেন 1 ইয়ার ইম্প্যাক্ট করে, এই জন্য এটা পারমানেন্ট। ক্লিয়ার? বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। Any question? আশা করি কারো প্রশ্ন নাই। আপনারা এখান থেকে ইয়াগুলো দেখতে পাচ্ছিলেন যে আপনারা এখানে যে টেকনিক্যাল রেফারেন্স গুলা, হ্যালো, কেউ কি টেকনিক্যাল রেফারেন্স দেখছেন? কেউ স্যার দেখেনি? রিডিং করার সময় একটুখানি দেখা হয়েছিল, ওই সময় পড়া হয়েছিল, তবে আলাদা করে নোট করা হয়নি। ওকে, ঠিক আছে। আমার সাথে তো আপনার সপ্তাহে একদিন ক্লাস থাকে, আমি যে রিকমেন্ড করব, আমি যে টপিকটা পড়াচ্ছি আপনি যাতে সেইটার সব পড়ে ক্লাসে আসেন, তাহলে আপনার জন্য বেটার। কারণ পরবর্তীতে আমি জানি, কারণ আপনারা তো শুধু একটা সাবজেক্ট পরীক্ষা দিবেন না, পাশাপাশি আপনার নিজের স্টাডি আছে। সো আপনি এই রিদমের সাথে না করলে পড়াটা আসলে হবে না। তো আমি রিকমেন্ড করব যে যাতে আপনি টেকনিক্যাল রেফারেন্সটা মিনিমাম একবার ভালো করে পড়বেন, মানে ভালো করে বইয়ে দাগাবেন, বইয়ের প্রতি মায়া করবেন না, অতিরিক্ত মায়া করলে কিন্তু বিপদ হবে। ঠিক আছে, বইয়ের প্রতি মায়া করা যাবে না। আচ্ছা, পেজ নাম্বার 227 এভিডেন্স। আমি একটু ব্যাক টু মাই ফার্স্ট ক্লাস, ওখানে আপনাদের নিশ্চয় মনে আছে যে আমি স্টেপের কথা বলছিলাম, তাই না? আচ্ছা, ওখানে এবং আরেকটা আমি ক্লাসে আমি বলছিলাম যে আমার স্টেজ 1 থেকে স্টেজ 7 পর্যন্ত, আমি যে 8টা স্টেজের মধ্যে স্টেজ 1 7 প্রত্যেকটা জায়গায় আমার ইনফরমেশন বা প্রত্যেকটা জায়গার কাজ দ্যাট ইজ বেসড অন মাই সাপোর্টিং ডকুমেন্টস। এই যে বেসড অন মাই সাপোর্টিং ডকুমেন্টস, এই সব সাপোর্টিং ডকুমেন্ট নেওয়ার পরে আমি স্টেজ 7-এ গিয়ে একটা রিকমেন্ডেশনে পৌঁছাবো, কনক্লুশনে পৌঁছাবো, এবং স্টেজ 8-এ গিয়ে আমি একটা ওপিনিয়ন ড্র করব। আচ্ছা, তা আমি স্টেজ 7 পর্যন্ত যে ডকুমেন্টগুলোর উপর বেস করে আই এম কনক্লুডিং মাই ওপিনিয়ন এট স্টেজ 8, এই ডকুমেন্টগুলোকে বলতেছে বেসিক্যালি এভিডেন্স। ঠিক আছে, এখন প্রশ্ন হলো আপনার হয়তো চ্যাপ্টার 1 যদি শুরু করে থাকে আপনার একজন স্যার, সে হয়তো দেখবেন আপনার রিজনেবল অ্যাসুরেন্স এবং লিমিটেড অ্যাসুরেন্স, এটা কি পড়াইছে? জি স্যার, পড়াইছিল। পড়াইছে। তো রিজনেবল বা লিমিটেড অ্যাসুরেন্স যদি হয়, ওখানে একটা জিনিস আপনাদের খেয়াল আছে কিনা, রিজনেবল বা লিমিটেড অ্যাসুরেন্সের যে ডিফারেন্সটা সেটা দুইটা পার্সপেক্টিভ থেকে হয়। একটা পার্সপেক্টিভ হলো আমার ডকুমেন্টেশন, সেখানে বলা ছিল when you draw a conclusion reasonable assurance or when you draw a conclusion on limited assurance,
আপনাকে যেটা করতে হবে সাফিসিয়েন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্ট কালেক্ট করতে হবে। সো আপনি সাফিসিয়েন্ট বা অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্ট যখন কালেক্ট করবেন, ওখানে কিন্তু একটা কথা বলা ছিল আপনাদের লিমিটেড অ্যাসুরেন্সে, সাফিসিয়েন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট ব্র্যাকেট লিমিটেড, মনে আছে কিনা আপনাদের? Yes, sir. আচ্ছা, লিমিটেড মিনস লেভেল অফ ডকুমেন্টেশনটা এমন একটা লেভেলে, যেই লেভেলের ডকুমেন্টেশনটা আমার রিজনেবল অডিট ওপিনিয়ন দেওয়ার মতো না, আবার opinion না দেওয়ার মাঝখানে একটা জায়গা হবে, সেটা হলো লিমিটেড অ্যাসুরেন্স। আর আরেকটা পার্সপেক্টিভ ছিল, যে সেটা হলো এক্সপ্রেশন অফ অপিনিয়ন, ছিল পজিটিভ অপিনিয়ন, আর আমার লিমিটেড অ্যাসুরেন্সটা ছিল নেগেটিভ অপিনিয়ন। এতটুকু জি ক্লিয়ার স্যার। আমার কাছে? আচ্ছা, এখন আসি, আমি যে লিমিটেড লেভেল অফ, দ্যাট মিনস এখন সেকেন্ড কোশ্চেন, আমি একটা কাজ, সেটা এটা কিভাবে মেনে হবে? কত মানে কি পরিমাণ এভিডেন্স আমাকে দেওয়া হয়েছে সেটার উপর ডিপেন্ড করছে। Okay. Anyone else? আচ্ছা, এটা বেসিক্যালি আপনার অ্যাপয়েন্টমেন্টের উপর। অ্যাপয়েন্টমেন্ট বলতে আপনাদের যদি মনে থাকে, আমরা 8টা স্টেজের মধ্যে সেকেন্ড স্টেজ একটা ছিল টার্মস অফ এঙ্গেজমেন্ট, মনে আসছে কিনা? এঙ্গেজমেন্ট লেটার। জি স্যার। এঙ্গেজমেন্ট লেটার নিয়ে আমি কি বলছিলাম? এঙ্গেজমেন্ট লেটারের মধ্যে বেসিক্যালি থাকবে আমার কাজের স্কোপ কি, অডিটরের রেসপন্সিবিলিটি কি, ক্লায়েন্টের রেসপন্সিবিলিটি কি, ঠিক আছে, অডিট ওপিনিয়ন কি হবে, ফি কি হবে, এগুলো নিয়ে কথা বলছিলাম না? টুকটাক তো বলছিলাম মনে হয়, এগুলো আমার যদি মনে পড়ে। জি স্যার বলছি। আচ্ছা, এখন ওইখানে যে আমার একটা জায়গায় আছে যে আমার এঙ্গেজমেন্ট লেটারে, অর্থাৎ আমাকে কি কাজের জন্য অ্যাপয়েন্ট করা হচ্ছে, এটা কি রিজনেবল অ্যাসুরেন্সের জন্য অ্যাপয়েন্ট করা হচ্ছে না লিমিটেড অ্যাসুরেন্সের জন্য অ্যাপয়েন্ট করা হচ্ছে, এই এঙ্গেজমেন্ট লেটারের বেসিসে বেসিক্যালি আমার এটা ডিটারমাইন হবে, এটা কি রিজনেবল অ্যাসুরেন্স হবে এবং পজিটিভ ওপিনিয়ন হবে, এবং পাশাপাশি সেই পজিটিভ ওপিনিয়ন দেওয়ার জন্য আমার সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্ট লাগবে, সেটা কি এক্সটেন্সিভ লেভেল হবে কিনা। আদারওয়াইজ কি লিমিটেড অ্যাসুরেন্স হবে, লিমিটেড অ্যাসুরেন্স হলে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্সটা যেটা লোয়ার লেভেল হবে কিনা বা লিমিটেড লেভেল হবে কিনা, এবং এটার ওপিনিয়ন নেগেটিভ হবে কিনা। এটা ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। এখন আসি আমার পেজ নাম্বার 227 এ চলে যান। পেজ নাম্বার 227 এ উপরে দেখেন বলা আছে এভিডেন্স মাস্ট বি সাফিসিয়েন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট। কেন আমি এতক্ষণ চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করলাম? এই যে সাফিসিয়েন্ট বা অ্যাপ্রোপ্রিয়েট, এটা কিন্তু ডিপেন্ড করবে বেসড অন ইউর এঙ্গেজমেন্ট, অর্থাৎ আপনাকে অ্যাপয়েন্ট করবে অডিট করার জন্য, হু উইল অ্যাপয়েন্ট ইউ? Management. The intended user. ক্লায়েন্ট। শেয়ার হোল্ডার, নো ম্যানেজমেন্ট। এখানে এটা ক্লিয়ার রাখবেন। অডিট করার জন্য সিম্পল, আমি আপনাকে আরো ইজি ভাবে বলি। মনে করেন আপনি একটা বাসায় থাকেন, বাসাটা রং করবেন, রং করার জন্য কে আপনাকে অ্যাপয়েন্ট, দ্যাট মিন্স কে অ্যাপয়েন্ট করবে? আপনি অ্যাপয়েন্ট করবেন নাকি বাড়ির ভাড়াটিয়া? owner। মালিক। বাড়ির ওনার, সিম্পল। তাহলে আমার একটা কোম্পানিতে, এই কোম্পানির ওনার কারা? শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার যদি ওনার হয়, তাহলে ম্যানেজমেন্ট কেন আমাকে জি অ্যাপয়েন্ট করবে স্যার। অডিট করার জন্য? শেয়ার হোল্ডার করবে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন। এখন দেখবেন আপনি যখন এই অডিট ওপিনিয়ন গুলো দেখবেন উপরে পাবলিক লিমিটেড কোম্পানি, যদি আপনারা সবার বাসায় ইন্টারনেট থাকবে, সবার মোবাইলে ইন্টারনেট আছে, যে কোনো একটা পাবলিক লিমিটেড কোম্পানি আপনি এখনই বসে দেখতে পারেন বা পরে সময় করে
অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডাউনলোড করবেন, ওখানে দেখবেন অডিটর রিপোর্টের উপর, অডিট ওপিনিয়নের উপরে লেখা আছে টু দ্য শেয়ার হোল্ডার। ঠিক আছে, এটা হলো আমার পাবলিক লিমিটেড কোম্পানি। এখন আসি নেক্সট স্টেপ, প্রাইভেট লিমিটেড। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সাধারণত যারা শেয়ার হোল্ডার তারাই ম্যানেজমেন্ট করবে। কারণ কি? কারণ পাবলিক লিমিটেড কোম্পানিতে there is a concept called corporate governance। সেই কর্পোরেট গভর্নেন্সের স্ট্রিক্ট কিছু রেগুলেশন আছে। সেই রেগুলেশনে বলা আছে যে শেয়ার হোল্ডার ক্যান নট ইনভলভ দ্য ম্যানেজারিয়াল ডিসিশন, অর্থাৎ এমপ্লয়ি হিসেবে কাজ করার মতো ক্যাপাসিটি শেয়ার হোল্ডার থাকবে না। কারণ হলো পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার কিন্তু মার্কেটে ট্রেডেড বলতে আমি ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আমি কিনতে পারবো, চিটাগাং স্টক এক্সচেঞ্জ থেকে কিনতে পারবো। এটা কিন্তু ওপেন এন্ডেড বলতে আপনি এখানে বসে আছেন, আপনিও কিনতে পারেন, আমিও কিনতে পারি। এখন দিন শেষে যারা এই কোম্পানি চালাচ্ছে তারা কিন্তু বেসিক্যালি জানে না ওই শেয়ার হোল্ডিংটা কি আমার কাছে আছে না আপনার কাছে আছে। এই কারণে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলছে যে এই জায়গায় যারা শেয়ার হোল্ডিং এ থাকবে they cannot involve the management because ওই শেয়ার হোল্ডিং এ যে থাকবে সে যদি ম্যানেজমেন্টে থাকে সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে দেখা যাবে যে গুটি কয়েক শেয়ার হোল্ডার লাভবান হবে, বাকিরা হবে। ঠিক আছে, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আমি এই কোম্পানির মালিক, আমি ম্যানেজমেন্ট, কারণ এখানে শেয়ার হোল্ডিং কম। মেইন যে ইম্প্যাক্টটা সেটা হলো আমার ওই যে শেয়ার হোল্ডার যারা আছে, মানে শেয়ার হোল্ডিং যেটা আছে, ইট ক্যানট বি ট্রিটেড অ্যাজ এ পাবলিক সেলিং, অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগাং স্টক এক্সচেঞ্জে আপনি সেল করতে পারবেন না। যার কারণে আপনি যখন প্রাইভেট লিমিটেড কোম্পানি দেখবেন সেইটার অডিট ওপিনিয়নের উপরে কিছু কোম্পানিতে লেখা থাকবে টু দ্য ম্যানেজমেন্ট। ঠিক আছে, এখন আসি আরেকটা অ্যাসপেক্টে আসে, এটা গেল অডিট রিপোর্টের ক্ষেত্রে। এখন অডিট ছাড়াও আরো অনেক ধরনের কাজ কিন্তু বিভিন্ন কোম্পানি করায়, যেমন ইন্টারনাল অডিট রিভিউ করাইতে পারে, ম্যানেজমেন্ট রিভিউ করাইতে পারে, ইন্টারনাল কন্ট্রোল পলিসি রিভিউ করাইতে পারে। মেনি ওয়ার্কস আর দেয়ার, মেনি ওয়ার্কস। চ্যাপ্টার 3 যখন 1 পড়বেন, 1 এর মধ্যে দেখবেন যে আপনি যদি দেখেন পেজ নাম্বার এইটে যান, পেজ নাম্বার 8 নাম্বার পেজে যান সবাই, 8-9 গেছেন? জি স্যার। এখানে দেখেন 9 নাম্বার পেজে অনেকগুলো এক্সাম্পল আছে, লোকাল অডিট, ইন্স্যুরেন্স কোম্পানি অডিট, সলিসিটর অডিট, চ্যারিটি ব্রাঞ্চ অডিট, স্টাডি, দেখছেন? ইন্টারনাল অডিট, সার্কুলেশন রিপোর্ট। জি স্যার। ওকে, ইউজুয়ালি এক্সটার্নাল অডিট করার জন্য পাবলিক লিমিটেড কোম্পানি বলি, প্রাইভেট লিমিটেড কোম্পানি বলি, ওখানে শেয়ার হোল্ডাররা আপনাকে অ্যাপয়েন্ট করবে। আদার দেন দ্যাট অন্যান্য কাজের জন্য সাধারণত ম্যানেজমেন্ট আপনাকে অ্যাপয়েন্ট করবে। ইন্টারনাল অডিটের জন্য কোনোদিন শেয়ার হোল্ডার আপনাকে অ্যাপয়েন্ট করবে না, ইন্টারনাল অডিটের জন্য ম্যানেজমেন্ট আপনাকে অডিট করবে। কোনো রিভিউ রিপোর্টের জন্য আপনাকে কোনো সময় শেয়ার হোল্ডাররা আপনাকে অ্যাপয়েন্ট করবে না, কিন্তু রিভিউ রিপোর্টের জন্য আপনাদেরকে কে অ্যাপয়েন্ট করবে? ম্যানেজমেন্ট অ্যাপয়েন্ট। ঠিক আছে, পেজ নাম্বার 227 চলে আসি। দেখেন উপরে সেকশন ওভারভিউ, পেজ নাম্বার 227 এর সেকশন ওভারভিউ 2 নাম্বার পয়েন্ট, এভিডেন্স ইজ অবটেইনড ইন দ্য ফর্ম অফ সাবস্ট্যান্টিভ প্রসিডিউর অর টেস্ট অফ কন্ট্রোল। আমাদের যদি 8টা স্টেজ বলে, 8টা স্টেজের কত নাম্বার এটা বলেন তো? 6, 5 এবং 6 দুইটা, সাবস্ট্যান্টিভ প্রসিডিউর 6 আর টেস্ট অফ কন্ট্রোল হলো 5। ঠিক আছে, তাহলে আমার এভিডেন্স, আমার বেসিক্যালি এই এভিডেন্স যেটা নিয়ে আমরা আলোচনা করব, এটা হলো রিলেটেড টু টেস্ট অফ কন্ট্রোল, রিলেটেড টু সাবস্ট্যান্টিভ প্রসিডিউর, দ্যাট মিন্স 5 এবং 6। এভিডেন্স ক্যান বি অবটেইনড বাই, এরপরে হলো আমি যে এভিডেন্সগুলো কালেকশন করব, what are the procedures for collecting আমার
এক নাম্বার হলো আমার ইনস্পেকশন। ইনস্পেকশন আমরা সবাই বুঝি, হোয়াট ইজ ইনস্পেকশন? বলেন ইনস্পেকশন কি জিনিস? শুনি আপনাদের কাছে। তদন্ত হ্যাঁ বলেন, বুঝি নাই। তদন্ত এনিওয়ান এলস? স্যার ইন পার্সন প্রেজেন্ট থেকে হচ্ছে সবকিছু তত্ত্বাবধান করা বা দেখাশোনা মানে চেক করা অ্যাজ পার দ্য রিপোর্ট, মানে রিয়েলিটিতে ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা ইন্সপেকশন বলতে যে কোনো একটা কাজ তার রেগুলেটেড পলিসি এবং প্রসিডিউর অনুযায়ী হয়েছে কিনা সেটা ইন পার্সন এবং উইথ ডকুমেন্টেশন সেটাকে ভেরিফাই করে। ঠিক আছে? আচ্ছা, অবজারভেশন। অবজারভেশন পর্যবেক্ষণ করা স্যার। পর্যবেক্ষণ করা, কারেক্ট, পর্যবেক্ষণ করা। এখন অবজারভেশন বা পর্যবেক্ষণটা কিভাবে একটা অডিট এভিডেন্স হতে পারে? এভিডেন্স থেকে স্যার পর্যবেক্ষণ করতে পারে। এরকম একটা এক্সাম্পল দেন। স্যার যেমন এখানে যে প্রসেসগুলো আছে আমার, ফর এক্সাম্পল অ্যাকাউন্টস পেয়েবলের আমি যদি অডিট করি, এখানে ঠিকমতো যে আর কি সাপ্লায়ার তার ইনফরমেশনগুলো রেকর্ড করা হচ্ছে কিনা, এটাকে আর কি পর্যবেক্ষণ করা হচ্ছে, ডকুমেন্টেড ওয়েতে তাদের ইনফরমেশনগুলো রেকর্ড করা হচ্ছে কিনা এরকম। এনিওয়ান এলস? ইন্টারনাল অডিট যেমন হচ্ছে মান্থলি পেরোল গুলো ঠিকঠাক মতো আসছে কিনা, কেউ তার ওভারটাইমের জন্য টাকা পাচ্ছে বা বঞ্চিত হচ্ছে কিনা, বা কাউকে ওভারপে করা হচ্ছে কিনা, এগুলোর বিল চেক করছে। ওকে, বিল চেক করছে, তাহলে এটা অবজারভেশন কিভাবে করবে? স্যার অবজারভেশনটা হচ্ছে একটা প্রসিডিওর, জাস্ট চেক না, দেখা যে এটা কিভাবে হচ্ছে, শুধু এটা পর্যবেক্ষণ করা, কোনো তথ্যের সাথে মিলানো, জাস্ট দেখা যে এটা কিভাবে রান করতেছে। এনিওয়ান এলস? এখানে একটা আমি বলি, আমি এখানে স্যার একটু পজ দিয়ে বলতেছি এই কারণে, মানে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করা খুব জরুরি। কারণ এগুলো ক্লিয়ার না হলে আপনি পুরো অডিট প্রসেস সম্বন্ধে, কারণ এগুলো মুখস্থ করে কিন্তু হবে না। এই জন্য আমি এখানে সময় নিচ্ছি। হ্যাঁ বলেন, কে বলতে যাচ্ছে? স্যার কোন একটা ট্রানজেকশন যখন মানে অনেকগুলো ট্রানজেকশন দেখার পরে দেখা যায় যে তারা হচ্ছে কিছু এই জায়গাগুলোতে পলিসি বা হচ্ছে মানে যেভাবে করা দরকার ছিল সেভাবে করতেছে না, এটাকে আইডেন্টিফাই করার। অবজারভেশন প্রসেস আপনারা বলতেছেন দিস ইজ অলসো অডিট প্রসিডিউর, বাট অবজারভেশন প্রসেসটা আপনার কাছে ক্লিয়ার কিনা? আমার কাছে মনে হচ্ছে এটা একটা নেই আপনাদের। অবজারভেশনটা হলো, আমি যেটা বুঝি, যে কোনো একটা প্রসেসকে, যে কোনো একটা অ্যাক্টিভিটিকে, যে কাজটা করতেছে তাকে যে যে করার কথা সেই প্রসেসের কাজটা করতেছে কিনা। আমার কথাটা বলছে কিনা আপনারা? সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনি যদি একটা জায়গায় গেলেন, গিয়ে আপনি বললেন যে আগামীকাল তোমাদের এখানে ছোট ডকুমেন্ট, যদি আপনি বলেন তাহলে কি হবে? সে গিয়ে দেখুন কোন গ্যাপ আছে, এটা সে ফিল আপ করে ফেলবে। তো আপনি কিছু পাইলেন না, কোন মনে করেন আপনি এটা যাচ্ছেন, আপনি রেস্টরুমে যাচ্ছেন, রেস্টরুমে যাওয়ার পথে আপনি দেখলেন কোন একটা টেবিলে কোন একটা, মনে করেন আপনাকে যে ভাউচার, পুরাতন ভাউচার দেওয়ার কথা, আপনি তো অডিট করবেন পরে ভাউচার গুলা টেবিলের উপর রাখা আছে, কিন্তু ওইখানে সিএফও
তাহলে আপনার গুলো দিবে, এই জন্য ঠিক আছে। কিন্তু বাই প্রিন্সিপাল হোয়াট শুড হ্যাপেন বিফোর এক্সিকিউটিং দ্য ট্রানজাকশন, সিএফও শুড সাইন দ্য ডকুমেন্টস, তাই না? এখন আপনি যদি তাকে বলেন যে ভাই আপনি ট্রানজাকশন এক্সিকিউট করছেন আমরা 5 মাস আগে, আপনি তো ভাই এখানে কোনো কি বলে সিএফও সাইন নেন নাই, ইউ আর মেকিং নন কমপ্লায়েন্স, সে কি কোনো স্বীকার করবে? না স্যার, করবে না। কারণ আপনি যখন ওই ফ্রেশ রুমে যাচ্ছেন তখন কি করলেন, আপনি একটা ছবি তুলে রাখলেন। ছবি তুলে রেখে এরপর যখন বললো যে কি ভাই আপনার ডকুমেন্ট পাচ্ছি না, ওই আপনার তো কি সিএফও সাইন করা বাকি, তার মানে আর কি বলেন ভাই আমি তো বাইর করবো, বললাম ছবিটা ব্যাক করে দেখেন ভাই আমি তো ছবি তুলে রাখছি। তাহলে দেখেন এখানে কিন্তু একটা প্রসেসের মধ্যে কি আছে, একটা গ্যাপ আছে। সেই গ্যাপটা কিন্তু যেই ব্যক্তির কাছ থেকে আপনি এই গ্যাপটা আইডেন্টিফাই করলেন সেই ব্যক্তিকে না জানায় করলেন। সো অবজারভেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি যেমন আপনি অনেক কিছু দেখবেন, এক্সকিউজ মি, আশা করি অবজারভেশনটা ক্লিয়ার সবার কাছে। কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। স্যার অবজারভেশন তো ক্লিয়ার, কিন্তু অবজারভেশনটা এভিডেন্স কিভাবে, এটা যদি একটু ব্রিফলি এই যে বলতেন। আমি যে ছবি তুলে রাখলাম এটা থেকে এভিডেন্স, যে একটা ছবি তুলে রাখলাম এভিডেন্স। আরেকটা হলো যে মনে করেন আপনি যখন অডিট ডকুমেন্টেশন যখন আমি করছিলাম, মনে আছে কিনা, ওখানে আপনি যা কাজ করবেন সেক্ষেত্রে আপনি ডকুমেন্টেড করে রাখবেন। তাহলে আপনি যে অবজার্ভ করছেন যে আপনি গেছেন ওইখানে যাওয়ার সময় আপনি ডকুমেন্ট কিছু দেখলেন, সেখানে সিএফও সাইন নাই, দ্যাট মিন্স সেগ্রিগেশন অফ ডিউটিস অ্যাজ পার পলিসি যেভাবে করার কথা ছিল সেভাবে করা নাই, সেটা আপনি ডকুমেন্ট করে রাখলেন। এটাই তো আপনার অবজারভেশন এভিডেন্স। ওকে স্যার। ঠিক আছে, কারণ এটা ডকুমেন্ট করতে হবে। কারণ মনে করেন অনেক প্রসেস ফ্লো পাবেন। প্রসেস ফ্লো কেমন? মনে করেন আপনি যে কোনো একটা প্রসেস অডিট করতে গেছেন, মনে করেন ট্রেজারি প্রসেস অডিট করবেন। ট্রেজারি প্রসেস অডিট করতে গেলে ট্রেজারি প্রসেস একটা ইম্পর্টেন্ট পার্ট হলো ক্যাশ কি বলে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আমরা পড়বো ব্যাংক রিকনসিলিয়েশন ডিটেইল পড়বো, চ্যাপ্টার 12 যখন পড়বো তখন ব্যাংক রিকনসিলিয়েশন পড়বো। তো ব্যাংক রিকনসিলিয়েশন যখন আপনি দেখতে গেছেন, আপনাকে বলছে যে ব্যাংক রিকনসিলিয়েশন একজন প্রিপেয়ার করে, একজন রিভিউ করে, অ্যাপ্রুভ করে। আপনি দেখলেন যে ওইখানে কোনো রিভিউ বালাই নাই, শুধু যে প্রিপেয়ার করে সেই করে রাইখা দেয়। আপনি অডিট ডকুমেন্ট চাইছেন, তখন আপনাকে রিভিউয়ারের সাইন করাই দেয় আর অ্যাপ্রুভারের সাইন করাই দেয়। অ্যাপ্রুভার রিভিউয়ার জানে ওনার ভিতরে কি আছে। এটা আপনি কি দেখলেন, এটা কি আপনি ডকুমেন্ট দেখে বের করছেন না অবজার্ভ করে বের করছেন, প্রপারলি তারা করতেছে না। দিস ইজ এ ডকুমেন্টেশন ফর ইউ। ঠিক আছে, ইনকোয়ারি অবজারভেশন আই থিংক ক্লিয়ার, আমরা পরে আরো ডিটেইল বুঝবো। ঠিক আছে, ইনকোয়ারি তো ভাই বলে বোঝার কিছু নাই। আজকে জেরা করা, ইনকোয়ারি মানে জেরা। অর্থাৎ আমরা চ্যাপ্টার 1 যখন পড়ছি, চ্যাপ্টার 1 এ জানি না একটা জিনিস এখনো আপনারা আসছেন কিনা, প্রফেশনাল স্কেপটিসিজম বুঝছেন কিনা? জি স্যার। ইয়েস স্যার। প্রফেশনাল স্কেপটিসিজম, হোয়াট ইজ প্রফেশনাল স্কেপটিসিজম? একজন অডিটরকে অলওয়েজ হচ্ছে কোয়েশ্চেন মাইন্ডে থাকতে হবে, মানে এখানে কোনো প্রবলেম আছে কিনা এইটা মাইন্ডে রেখে দেন তার ওয়ার্কটা অবজার্ভ করতে হবে বা কাজটা ডকুমেন্ট করতে হবে যে কোনো সিচুয়েশনে। মানে ফাক্ট ফোকর বের করার একটা থিংকিং অলওয়েজ মাথায় রাখতে হবে। ওকে, দ্যাট মিন্স অলওয়েজ কোশ্চেনিং মাইন্ড। এবং কোশ্চেনিং মাইন্ড কিন্তু আবার কোশ্চেনিং মাইন্ডের কিন্তু আরেকটা মিনিং আছে, সন্দেহ না। কিন্তু when you go for the মানে that means doubt, মানে সন্দেহ, তাহলে you cannot trust anything. So আপনাকে খেয়াল রাখতে হবে আমার যেই কোশ্চেনগুলো হবে সেটা হলো আমাকে একটা অডিট এভিডেন্সকে জাস্টিফাই করার জন্য অথবা একটা অডিট এভিডেন্সকে আইডেন্টিফাই করার জন্য কোশ্চেন করা, আস্কিং করা। এবং আস্কিং করে যতক্ষণ না পর্যন্ত আমি ডেস্টিনেশনে পৌঁছাবো। এখন কথা হলো হোয়াট ইজ ডেস্টিনেশন। ডেস্টিনেশন অডিটের ক্ষেত্রে মনে রাখবেন, ডেস্টিনেশন ইজ দ্য অডিটর স্যাটিসফ্যাকশন। অর্থাৎ যতটুকু পর্যন্ত অডিটর আস্কিং করলে সে স্যাটিসফাই হবে না যে এই পার্টিকুলার
পার্টিকুলার ডকুমেন্ট বা পার্টিকুলার হেডের এগেইনস্টে আমি ট্রু অ্যান্ড ফেয়ার এক্সপ্রেস করতে পারবো, ততক্ষণ পর্যন্ত সে কোশ্চেন করবে। ঠিক আছে, অর্থাৎ ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কোশ্চেনিং মাইন্ড। বাট আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই কোশ্চেনিং মাইন্ড যদি আপনি নিজের ব্যক্তি জীবনের সাথে রিলেট করে ফেলেন, তাহলে কিন্তু জীবনের শান্তি হবে না, জীবনের শান্তি সব শেষ। ঠিক আছে, সো এটাও খেয়াল রাখতে হবে যে আপনি আপনার এই কোশ্চেনিং মাইন্ডটা বা প্রফেশনাল যেই আসপেক্ট সেটা থাকবে প্রফেশনাল স্কেপটিসিজম। সেখানে এমন কোনো প্রশ্ন থাকা যাবে না দ্যাট মে বি পার্সোনাল, এমন কোনো প্রশ্ন থাকা যাবে না দ্যাট মে বি ইররেশনাল, এমন কোনো প্রশ্ন থাকা যাবে না দ্যাট মে বি ইমপ্র্যাকটিক্যাল এন্ড নট রিলেভেন্ট টু ইউর অডিট। দিস ইজ দ্য প্রফেশনাল বিহেভিয়ার অর প্রফেশনাল অ্যাটিটিউড যেটা আমরা করি। এখন মনে করেন কাজ করতে গেলে আমরা অনেক সময় ব্যক্তি জীবনের কথা বলি। যেমন মনে করেন যে আমি এত ফার্মে আছি, আমার ভালো লাগতেছে না, স্যার খুব প্রেশার দেয়, হ্যাঁ ঠিক আছে, এই এত কাজ, সেভাবে বেতন পাই না, এটা একটা হতে পারে। ব্যক্তি জীবনে তার পরিবারের শান্তি নেই, সেটা একটা হতে পারে। কিন্তু দ্যাট ইজ পার্ট অফ ইউর কি বলে ওয়ার্ক, বাট দ্যাট ইজ নট ডকুমেন্ট। ডকুমেন্ট কোনগুলো? যেগুলো আপনার সাথে রিলেভেন্ট। একটা কনফার্মেশন আমার বিভিন্ন থার্ড পার্টি কনফার্মেশন থাকে, আমরা চ্যাপ্টার 12 যখন পড়বো তখন দেখব। যেমন মনে করেন ব্যাংক কনফার্মেশন। হোয়াট ইজ ব্যাংক কনফার্মেশন? প্রত্যেকটা অর্গানাইজেশনের কিন্তু বিভিন্ন ব্যাংকে কি আছে, আমার অ্যাকাউন্ট আছে, তার লোন থাকতে পারে, তার ডিপোজিট থাকতে পারে, তার ব্যাংক গ্যারান্টি থাকতে পারে, তারপরে সে যদি ফরেন ডিলিং করে থাকে তার এলসি থাকতে পারে, লেটার অফ গ্যারান্টি থাকতে পারে, ঠিক আছে, তারপর বিভিন্ন কমিটমেন্ট থাকতে পারে, বিভিন্ন আপনার দ্যাট মিনস ইস্যু থাকতে পারে। সো যেহেতু ব্যাংক ইজ এ থার্ড পার্টি, not relevant to organization or not relevant to any institution, তাহলে আপনি ব্যাংক থেকে যদি কোনো কনফার্মেশন পান, ব্যাংক ব্যালেন্সের কনফার্মেশন, ব্যাংক গ্যারান্টির কনফার্মেশন, এলসির কনফার্মেশন, তাহলে ইউ ক্যান অ্যাসিউর দ্যাট ইজ মোর ট্রাস্টওয়ার্দি। এটা একটা। আরেকটা এক্সাম্পল হয় আপনার কনফার্মেশনের জন্য লয়ার্স কনফার্মেশন। কেন লয়ার্স কনফার্মেশন ইম্পর্টেন্ট? কারণ অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো বা কোনো একটা মামলা লড়তেছেন, অথবা ভাইস ভার্সা, আপনার এগেনস্টে কেউ মামলা লড়তেছে। তো যেহেতু আপনার এগেনস্টে যদি কেউ মামলা লড়ে, তো আপনিও তো একটা পার্টি। নেক্সট হলো সেই মামলা থেকে আসলে আমি এই মামলা জেতার সম্ভাবনা কতটুকু, অর্থাৎ জেতার সম্ভাবনা যদি ভালো হয় দ্যাটস ফাইন, আমার প্রভিশন দরকার নাই। যদি জেতার সম্ভাবনা খারাপ হয় তাহলে আমাকে প্রভিশন করতে হবে। তাহলে এখন প্রশ্ন হলো, আপনি অডিটর হিসেবে যখন এই ইনফরমেশনটা পাবেন, তার এই মামলাটা আছে, তখন এই মামলাটা তারা জিজ্ঞেস করলেন, ডকুমেন্ট দাও, হিয়ারিং কবে হয়েছে, কি বিষয়ে মামলা, তখন ইউ ক্যান অ্যাসেস যে না এই মামলাটা আসলে তার জেতার সম্ভাবনা কতটুকু। যদি ভালো সম্ভাবনা থাকে দ্যাটস ওকে, প্রভিশন আর একটু হবে। বাট সম্ভাবনা ভালো না, তখন আপনি ইউ মে প্রপোজ, কেন তুমি প্রভিশন করলে না? তাহলে আমার এই কনফার্মেশন থেকে ইউ মে কনক্লুড সামথিং। আসলে রিক্যালকুলেশন, অনেক সময় রিক্যালকুলেশন, যেমন ডেপ্রিসিয়েশন, আপনি নিজে আবার রিক্যালকুলেট করে দেখতে পারেন। ব্যাড ডেট অ্যালাউন্স রিক্যালকুলেট করে দেখতে পারেন। ওয়ারেন্টি প্রভিশন রিক্যালকুলেট করে দেখতে পারেন। এটাও একটা মেথড হতে পারে। এটা রিপারফরমেন্স, অনেক সময় কোনো অ্যাক্টিভিটি রিপারফরমেন্স, যেমন মনে করেন আমরা চ্যাপ্টার 5-এর দিকে মনে হয়, চ্যাপ্টার 4 বা 5-এ, ওখানে আপনারা হয়তো পড়বেন যে আপনার ওইখানে এই টেস্ট ডাটা নামে একটা কনসেপ্ট আছে, অর্থাৎ আপনার ক্যাট CAAT, কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টেকনিক্স। ওখানে দেখবেন একটা জায়গায় আছে আপনার যে কোনো একটা কন্ট্রোল ইউ ক্যান রিপারফর্ম। যেমন রিপারফরমেন্স হতে পারে ডামি ডাটার বেসিস হতে পারে, আর হয়তো রিয়েল টাইমের বেসিস হতে পারে। অর্থাৎ কোনো একটা ট্রানজাকশন এক্সিকিউট করতেছে, আপনি দেখলেন যে ওর প্রসেসে যেই স্টেপগুলো লেখা আছে ওই স্টেপগুলো ওখানে পারফর্ম করে কিনা। আর একটা হলো আপনাকে সে আলাদা অ্যাক্সেস দিয়ে দিল, সেখানে আপনি একটা ট্রানজাকশন করলেন। তো এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো, ট্রানজাকশন করার পর মনে রাখতে হবে এটা যেহেতু রিয়েল ট্রানজাকশন না, আপনি ওই ট্রানজাকশনটা করছেন শুধুমাত্র প্রসেসগুলো দেখার জন্য, তাহলে আপনাকে প্রপার রিভার্সাল এনশিওর করতে হবে। ঠিক আছে? অ্যানালিটিক্যাল প্রসিডিউর যেমন রেশনালাইসিস একটা অ্যানালিটিক্যাল প্রসিডিউর। তারপর কম্পারিজন, গত বছরের সাথে এই বছরের কম্পারিজন, বাজেটের সাথে কম্পারিজন, ফোরকাস্টের সাথে কম্পারিজন। ঠিক আছে, এগুলো আমার অ্যানালিটিক্যাল প্রসিডিউর। মনে করেন যে
পিক্টোরিয়াল বলতে গ্রাফ, বার 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 চার্ট, পাই চার্ট, বিভিন্ন চার্ট, এগুলো হতে পারে আমার কি different types of analytical procedure. After substantive procedure will test of evidence of understandment over statement of account balance system. See, substantive procedure আদৌ কি 50 টাকা, ঠিক আছে, সেই জিনিসটাকে আমার কনফার্ম করা হলো এই স্যার সাবস্ট্যান্টিভ প্রসিডিউরটা কি একটু বলবেন? আচ্ছা, সাবস্ট্যান্টিভ প্রসিডিউর হলো আপনাদের মনে আছে কিনা, আমাদের আমাদের যে 8টা স্টেজ ছিল, 8টা স্টেজের মধ্যে 6 নম্বরের সাবস্ট্যান্টিভ প্রসিডিউর। জি স্যার। আপনারা তো ক্লাস করছেন, কেউ রিপিট করেন, কেউ একজন সাবস্ট্যান্টিভ প্রসিডিউরটা রিপিট যদি কেউ করেন, কেউ একজন বলেন সাবস্ট্যান্টিভ স্যার প্রসিডিউর। দুইটা পার্ট বলছিলেন স্যার সাবস্ট্যান্টিভ প্রসিডিউর, একটা হলো অ্যানালিটিক্যাল প্রসিডিউর আর একটা হলো টেস্ট অফ ডিটেইল। ওকে, হ্যাঁ, একটা অ্যানালিটিক্যাল প্রসিডিউর, একটা টেস্ট অফ ডিটেইল। অ্যানালিটিক্যাল প্রসিডিউর কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি। টেস্ট অফ ডিটেইলটা কি, আপনার যে কোনো একটা স্যাম্পল বেসিস বলছিলেন। হ্যাঁ, স্যাম্পল বেসিসে যে কোনো একটা হেডের এগেইনস্টে স্যাম্পল বেসিসে আমি যদি মনে করেন ওই ডকুমেন্ট নিয়ে চেক করি, হ্যাঁ, ডিটেইল চেক করি, এটাই আসলে টেস্ট অফ ডিটেইল। এই দুইটা মিলিয়ে আসলে সাবস্ট্যান্টিভ প্রসিডিউর। ক্লিয়ার? যার কোশ্চেন ছিল তার ক্লিয়ার হয়েছে এটা? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসি আমি ISA 500 audit evidence states that evidence must be sufficient and appropriate. Acha, what is sufficient, what is appropriate? Sufficiency is the measure of quantity of audit evidence, অর্থাৎ নাম্বার। অর্থাৎ যে কোনো একটা অডিট কনক্লুশনে পৌঁছানোর জন্য যে কোনো একটা হেডে কতগুলো ডকুমেন্ট আপনি দেখবেন, এটাকে বলতেছে আমার সাফিসিয়েন্সি। মানে how many number would be sufficient for you to conclude this financial statement, whether the financial that this balance in the financial statement provides a true and fair view or not. ঠিক আছে, এটা তো সাফিসিয়েন্ট। এখন সে অ্যাপ্রোপ্রিয়েটনেস দুইটা জিনিস জড়িত। দেখেন, appropriateness is the measure of the quality or relevance and reliability of the information. So, quality or relevance, আটা তো reliability। কেন কোয়ালিটির সাথে রিলেভেন্সটা আসবে? কোয়ালিটি মানে কি? কোয়ালিটি মানে হলো ট্রু ফ্যাক্ট। আমরা যখন ট্রু এন্ড ফেয়ার যদি আমি পড়ে থাকি, ট্রু এন্ড ফেয়ার এর ডেফিনিশন আগে যাই। পেজ নাম্বার 12, 12 নাম্বার পেজ নাম্বার 12 এ যান সবাই। এখানে দেখেন ট্রু এন্ড ফেয়ার নিচে ডেফিনিশন আছে, দেখছেন? স্যার ভয়েস অনেক সাউন্ড স্লো আসতেছে স্যার। স্লো আসতেছে? এখন ক্লিয়ার? করা যায়। এখন ক্লিয়ার কিনা আমার কাছে? ইয়েস স্যার, ক্লিয়ার। স্যার হ্যাঁ, বলেন। ওকে, আচ্ছা, পেজ নাম্বার 12 এ চলে যান, 12। এখানে দেখেন ট্রু এন্ড ফেয়ার এর ডেফিনিশন দেওয়া আছে, পাইছেন কিনা? জি স্যার, পাইছি। আচ্ছা, এখানে কি বলছে? ট্রু বলতে এখানে শব্দ দেখেন, ট্রু মিন্স ইনফরমেশন ইজ ফ্যাকচুয়াল, এক নাম্বার। দুই নাম্বার হলো কনফর্ম উইথ রিয়েলিটি। ফ্যাকচুয়াল মানে ফ্যাক্ট বেস, অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটছে, সেই ঘটনা থেকে ইনফরমেশন আসছে। কনফর্ম উইথ রিয়েলিটি অর্থাৎ রিয়েলিটির সাথে অ্যালাইনড, নট ফলস। আর
লাস্টে যদি দেখেন কনফর্ম উইথ রিকোয়ার্ড স্ট্যান্ডার্ডস এন্ড ল and correctly extracted from the books and records. Fair key information is free from discrimination and bias and in compliance with expected standard and rules, and there should be the commercial substance of the company of underlying transaction. তাহলে এই জিনিসগুলো অর্থাৎ ট্রু অ্যান্ড ফেয়ার যখন হবে, এই ইনফরমেশন যখন কথা বললাম, এইগুলো যখন হবে তখন ধরে নিতে হবে যে ইনফরমেশন কোয়ালিটি ইজ গুড। এক নাম্বার। দুই নাম্বার, কতদিন একটা আলোচনা করছিলাম আপনাদের ক্লাসে কিনা আমি জানি না, সেটা হলো রিলেভেন্স। রিলেভেন্সটা কি? আপনার যখন প্রয়োজন তারপরে আপনি ইনফরমেশন নিয়ে আসছেন, তাহলে ইনফরমেশন কোনো দরকার আছে? দরকার নেই। আপনার যখন প্রয়োজন তার আগে আনতে হবে, অর্থাৎ যখন এটা রিলেভেন্ট তখন আপনাকে আনতে হবে। আর সেকেন্ড হলো আমার রিলায়েবিলিটি। আপনি যে ইনফরমেশনটা দিচ্ছেন সেই ইনফরমেশনটা মাস্ট বি রিলায়েবল। এক্সাম্পল দিই, ইজি হবে। যেমন মনে করেন এনজিওর ক্ষেত্রে আপনারা যখন অডিট করতে যাবেন তখন সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা ফেস করবে যেটা হলো এনজিওর অডিট কিন্তু হয় বেসিক্যালি আমাদের কি বলে এই এক্সপেন্স আগেও, সেটা হলো মনে করেন আপনি গেলেন, যার পরে দেখলেন যে আপনার প্রতিদিন ওরা 50টা করে সিঙ্গারা খায়। এখন প্রতিদিন কিন্তু 50টা সিঙ্গারা খাওয়াটা একটা অ্যাবসার্ড থিং। আপনি তারা বললেন যে কি ব্যাপার ভাই, আপনি প্রতিদিন 50টা করে সিঙ্গারা খান, আদৌ কি খান? সে আপনাকে ডকুমেন্ট দেখালো যে দেখেন ভাই আমি সিঙ্গারা কিনছি, এখানে আমি যে সিঙ্গারার জন্য টাকা নিছি আমার বসের সাইন আছে, আমি কেনার পর আমার আলটিমেট CFO সাইন আছে, মানে এখানে দেয়ার ইজ নো ফলস, দেয়ার ইজ নো ফ্রড এলিমেন্ট। এখন প্রশ্ন, সিঙ্গারা, এখন সিঙ্গারা যখন আপনি খাইতে যাবেন কেউ কি আপনাকে ইনভয়েস দিবে না, আপনি রাস্তা থেকে কিনবেন। এখন আপনার কাছে কিন্তু মনে করেন আপনি 1 বছর অডিট করতে গেছেন, 1 বছরে আপনার ওয়ার্কিং ডে হলো 200 দিন, 200 দিনে মনে করেন যে আপনি প্রতিদিনই 50টা করে সিঙ্গারা, অর্থাৎ সে আছে যে রিভিউ করছে তার সাইন আছে, CFO সাইন আছে, অর্থাৎ কিন্তু দেয়ার ইজ নো ল্যাপস। বাট যদি আপনি জানেন যে এই ডকুমেন্টটা আপনি প্রিপেয়ার নিজেরা করতে পারবেন এবং 50টা সিঙ্গারা খাওয়াটা অ্যাবসার্ড ফর অ্যান অর্গানাইজেশন, তাহলে ইভেন ইফ দেয়ার ইজ এনাফ সাফিসিয়েন্ট ডকুমেন্ট, প্রথম শব্দতে বললাম সাফিসিয়েন্ট ডকুমেন্ট, বাট ওয়েদার ইউ ক্যান সে দিস ডকুমেন্ট ইজ অ্যাপ্রোপ্রিয়েট, বলতে পারবেন অ্যাপ্রোপ্রিয়েট কিনা? বলতে পারতেছেন। ইভেন ইফ ইউ হ্যাভ দ্য সাফিসিয়েন্ট, অর্থাৎ আপনার যদি 200 দিন থাকে 200 দিনের ভাউচার আছে, ভাউচার মধ্যে কোনো সিগনেচারে ঘাটতি নাই, কোনো সমস্যা নাই, সব ঠিকঠাক আছে, বাট ইউ ক্যান নট সে দিস ডকুমেন্ট ইজ রিলায়েবল, ট্রাস্টওয়ার্দি। অর্থাৎ এই ডকুমেন্টের ক্রিয়েশন, এই ডকুমেন্টের ক্রিয়েশনের পিছনে কি আছে? আমার কোনো ফলস ইনফরমেশন লুকানো আছে। সাফিসিয়েন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট ক্লিয়ার কিনা সবার কাছে? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন নিচে একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলটা বেসিক্যালি হলো বেসড অন ট্রাস্ট, অর্থাৎ অডিটরের জন্য কোন ইনফরমেশন হচ্ছে বেশি রিলায়েবল সেটার একটা কিউ দেওয়া আছে। যেমন প্রথমেই বলা আছে এক্সটার্নাল ইনফরমেশন, অলরেডি কিন্তু এক্সটার্নাল ইনফরমেশন নিয়ে কথা বলে ফেলছি। এরকম ব্যাংক ব্যালেন্স, ব্যাংক কনফার্মেশন, লয়ার্স কনফার্মেশন, অর্থাৎ আপনি দুনিয়া উল্টায় গেলেও ব্যাংকার কোনো সময় আপনার ইনফরমেশন, কোনো মিসলিডিং ইনফরমেশন অডিটরকে দিবেন, কারণ ব্যাংকের যে ইনফরমেশন দ্যাট ইজ ব্যাকড বাই সাপোর্টিং ডকুমেন্ট, সো ইট ক্যানট বি ফোর্সড, অর্থাৎ এটা কি করা যায় না, ফোর্জারি করা যায় না। ঠিক আছে? লয়ার বলে এক্সট্রিমলি সরি স্যার, মানে ব্যাংক কোন ইনফরমেশনটা দিবে না এটা বললেন স্যার এইমাত্র? ব্যাংক বুঝিনা, আবার বলেন। ব্যাংক যে বললেন স্যার, মানে ব্যাংক জীবনেও ইনফরমেশনটা দিবে না, এটা কোন ইনফরমেশনের কথা বলছেন? ফলস ইনফরমেশন দিবে না, বলছে ফলস ইনফরমেশন। ফলস ইনফরমেশন কোন সময় দিবেন সেটার কথা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আমার কি এক্সটার্নাল ইনফরমেশন ইজ মোর ট্রাস্টওয়ার্দি। নেক্সট ইজ অডিটর, যেই ডকুমেন্টটা অডিটর জেনারেট করে,
কোন অডিটর জেনারেট করে। যেমন আমরা একটু আগে একটা বলছিলাম যে রিক্যালকুলেশন, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন, মনে আছে কিনা আপনাদের? জি স্যার, রিক্যালকুলেশনের সময় বলছিলেন। কারেক্ট। তাহলে এখন আমার যদি মনে করেন যে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন আপনি নিজে করেন, তাহলে ক্লায়েন্ট যেটা দিছে তার চেয়ে তো আপনারটা বেশি ট্রাস্টেড দিতে হবে না? সিম্পল। অর্থাৎ কিছু কিছু নিজে তৈরি করে দ্যাট ইজ প্রোভাইডেড entity. Evidence obtained from the entity's record is more reliable when related control systems are effective. আচ্ছা দেখেন, আমরা স্টেজ নাম্বার 5 এর কথা যদি বলি, সেখানে একটা টেস্ট ছিল, টেস্ট অফ কন্ট্রোল। সো আপনি টেস্ট অফ কন্ট্রোল দেখলেন, টেস্ট অফ কন্ট্রোল দেখলেন যে আপনার অর্গানাইজেশনের কন্ট্রোল ইজ ভেরি মাচ স্ট্রং, অর্থাৎ এখানে কোনো ফ্ল বা লুপ হোলস নাই। যেহেতু ফ্ল বা লুপ হোলস নাই, what does it mean? It means that এখানকার যে অপারেটিং ইনফরমেশন, কন্ট্রোল ইনফরমেশন আছে, দ্যাট ইজ রিলায়েবল, ট্রাস্টওয়ার্দি। কারণ কি? কারণ হলো তার যে কন্ট্রোল সিস্টেম, তার কন্ট্রোল সিস্টেম ইজ ওয়ার্কিং। ঠিক আছে, এখানে তাই বলছে যে যদি এন্টিটির ইন্টারনাল কোনো এভিডেন্স নিয়ে আমি কাজ করি এবং এই ব্যাপারে আমি কনফিডেন্ট হই যে অর্গানাইজেশনের কন্ট্রোল সিস্টেম ইফেক্টিভলি অপারেট করতেছে, তাহলে আমি ওই অর্গানাইজেশনের ইন্টারনাল যে ডকুমেন্ট, ইন্টারনাল যে এভিডেন্স, দ্যাট আই ক্যান ইউজ অ্যাজ অ্যান অডিট এভিডেন্স। রিটার্ন স্বাভাবিকভাবেই যে কোনো ইনফরমেশন রিটার্ন ইজ মোর ট্রাস্টওয়ার্দি দ্যান ওরাল ইনফরমেশন। কারণ আমি মৌখিকভাবে কোনো একটা বলছি যে হ্যাঁ আমি এটা তোমার দেব, হ্যাঁ আমি ওই সময় এখানে থাকবো, এখন পরে যদি আপনি বলেন এই তুমি বলছিলে এটা দিবে, সেগুলো না আমি তো বলিনি। হ্যাঁ বলছো, হ্যাঁ বলছিলাম, লেখা আছে কোথাও? তো লেখা নেই। তাহলে ইউ ক্যান নট প্রুফ, বা প্রুফ করার জন্য কঠিন। হ্যাঁ প্রুফ করতে পারবেন যদি আপনার সাক্ষী থাকে। মনে করেন একটা ভরা মত দিছে 5 জন, বলতেছে না সে, না এটা বলি নাই, তখন আপনি ওই 3 জনেরাই কেন ছিল জিজ্ঞেস করেন, দ্যাট মেবি। বাট আদারওয়াইজ আপনি কিন্তু একটা ওরাল ইনফরমেশন আপনি ইউ ক্যান নট প্রুফ। ওকে, অরিজিনাল, অবভিয়াসলি অরিজিনাল ডকুমেন্টস আর মোর রিলায়েবল দেন ফটোকপিজ অর ফ্যাক্সিমিলিস। অনেক সময় দেখা যায়, যেমন আমি ইমেল ট্যাম্পারিং বুঝেন? ইমেল ট্যাম্পারিং হচ্ছে, ইমেল ট্যাম্পারিং কি করে জানেন? না স্যার, কেউ জানি না, আপনারা তো মডার্ন লোকজন, আপনাদের জানা উচিত ইমেল ট্যাম্পারিং কিভাবে। নো ওয়ান এলস, কেউ জানি না? না স্যার। আচ্ছা, মনে করেন একটা ইমেল, আপনি যখন কোনো একটা ইয়াতে যাবেন, কি বলে, অডিটে যাবেন, অডিটে গেলে আপনি বললেন যে এটা একটা বললো যে ভাই এখানে এখানে যে পেমেন্টটা করছেন, এখানে কনসার্ন অথরিটির অ্যাপ্রুভাল আছে কিনা? সে বলে হ্যাঁ ইমেল অ্যাপ্রুভাল আছে, ভাই ভালো, ইমেলটা দেন। এখন মনে করেন সেই ইমেলটা আপনি প্রিন্টেড ইমেল দিলেন। প্রিন্টেড ইমেলে কিন্তু অনেক সিস্টেম করা যায়। মনে করেন যে আপনি একটা ইমেল ফরওয়ার্ড মোডে নিলেন, ফরওয়ার্ড মোডে নিয়ে এফডব্লিউটাকে কেটে আরই লিখলেন, আরই লিখে এটা হলো মনে করেন আপনার হয়তো বা যে ইমেলটা দিয়েছে সেটা আপনার এগেইনস্টে চলে যায়, তো সেই জিনিসটাকে আপনি এডিট করলেন, করে এটা প্রিন্ট দিলেন। আর সে অডিটর বললো জি না ভাই আমার প্রিন্টেড কপি দেওয়া লাভ নাই, আপনি আপনার ল্যাপটপ ওপেন করেন, এই ইমেলটা ওপেন করেন, দেখি। তাহলে কি অরিজিনালটা মোর ট্রাস্টওয়ার্দি rather than the photocopy that is provided by client. Clear? ইয়েস স্যার। স্যার ল্যাপটপ তো কাইন্ড অফ স্যার পার্সোনাল প্রপার্টি, এটা কি সে কি স্যার ইমেল আইডি খুলে দেখাতে বাধ্য? আচ্ছা, নরমালি যখন আপনারা অডিটে যাবেন, ইউজুয়ালি পার্সোনাল অথবা অনেক ফার্ম ইউজ করে, তো বাই প্রিন্সিপাল প্রত্যেকটা অর্গানাইজেশনের দেয়ার শুড হ্যাভ প্রোটোকল যে they will provide you basically
অফিসিয়াল ল্যাপটপ, অফিসিয়াল ইমেল। নেক্সট কোশ্চেন, মনে করেন না সে অফিসিয়াল কিছু দেয় নাই, তার পার্সোনাল ইমেল। এজ এন অডিটর এমন একজন মানুষ যে কিনা একটা অর্গানাইজেশনের এভরিওয়্যার হ্যাভ দ্য অ্যাক্সেস। পৃথিবীতে আর কারো সব জায়গায় অ্যাক্সেস নেই। যেমন একটা অর্গানাইজেশনে এমন কিছু জায়গা থাকতে পারে যেখানে বলা আছে সিইও যেতে পারবে না, বাট অডিটর এমন একজন মানুষ যে কিনা সবখানে যেতে পারবে। যেমন আমি মনে আছে, আমি তো ফার্ম থেকে বেরোলাম 2013 অগাস্ট, আমি 2009 মেতে আমি ফার্মে ঢুকছি। আমি ব্যাংক অডিট করতাম, বাংলাদেশ অনেক বড় ব্যাংক। তো আমি 2012-তে বেরোলাম, 12 ডিসেম্বর অডিট যখন হয়, তখন দ্যাট অডিট ক্লোজ হয় আমার ফেব্রুয়ারির 28 তারিখে, আর সম্ভবত এপ্রিলের 20 বা 22 তারিখের দিকে এক্সাম ছিল। দেখা গেছে যে আপনারা মনে করেন কোনো একটা ইস্যু নিয়ে কি বলে এই কোনো কারণে কি বলবো মানে মিটিং করা দরকার। এখন আমি স্যারকে বলছি, স্যার মিটিং আছে, বলছি আমি তার আসতে পারবো না, কাজ করো। যখন আমার ম্যানেজার ছিল XYZ, তো ওকে বলে দিচ্ছি, ওকে নিয়ে তুমি সহ ওদের সাথে মিটিং করে ক্লোজ করো। তো আমার সাথে মিটিং করা হয়েছে ওই ব্যাংকের এমডি, ডিএমডি, এএমডি সবার সাথে। আমি তখন জুনিয়র, তখন কোয়ালিফাই করিনি, জুনিয়র। তখন আমি বলছি না, আমি এদের সাথে মিটিং করতে চাই, আমাদের অনেক ইনফরমেশন জানার আছে। তো তারা আবার বাধ্য হয়ে বলছে ঠিক আছে মিটিং অ্যারেঞ্জ করো। তখন আমাদের ম্যানেজার প্লাস আমি গিয়ে মানে যত জিনিস দরকার সব দেখে তারপরে আমরা একটা কনক্লুশনে পৌঁছেছি। এখন দেখেন, আপনি যদি অডিটর না হইতেন এবং এমডি রে বলতেন যে স্যার আমি তো আপনার কোম্পানির এমপ্লয়ি, আপনার সাথে একটা মিটিং কথা বলতে চাই, ওর সাথে সাথে আপনার বস বলতো বিদায় করো, দরকার বলতো না? জি স্যার। বাট অডিটর হিসেবে কিন্তু সেই অ্যাক্সেসটা আছে। সো আমি তো যেখানে ছিলাম আই হ্যাভ এনজয়েড এট লট, কারণ আমি বলতাম যে বিভিন্ন ইস্যুতে প্রয়োজন হলে ইট ইনভলভস টপ ম্যানেজমেন্ট, দেয়ার ইজ নো কম্প্রোমাইজ। যখন আপনি কম্প্রোমাইজে চলে যাবেন তখন ওই পাওয়ারটা আপনি অ্যাক্সেস করতে পারবেন না যে আই উইল টক উইথ এমডি, আই উইল টক উইথ চেয়ারম্যান। এবং অডিটর এমন একজন পার্সন, সে চাইলে যে কোনো একটা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যানের সাথে কথা বলতে পারে, কেউ তাকে আটকাতে পারবে না বাইরে। এখন মনে করেন সোশ্যাল স্ট্যাটাস কারণে আপনি তাকে ভয় পান, দেখা করতে চান না, সেটা অন্য জিনিস, কিন্তু বাট বাইরেও আপনাকে কেউ আটকাতে পারবে না। এবং কোনো জায়গায় যদি সে আপনাকে বাধা দেয় তাহলে এইটার জন্য হি উইল বি লায়াবল। এবং এটার জন্য কিন্তু আপনারা দেখবেন যে আমরা অনেক অপিনিয়নে বলবো, দেয়ার ইজ এ অপিনিয়ন কল ডিসক্লেমার অপিনিয়ন। ডিসক্লেমার বলতে নো অপিনিয়ন মিনস আমি পর্যাপ্ত ডকুমেন্ট পাই নাই, যার কারণে আমি কি করতে পারিনি, কন্ট্রোল করতে পারিনি। এরপর আসি, এই পর্যন্ত কারোর কোনো প্রশ্ন আছে? নো স্যার। আচ্ছা, প্রসিডিউর। এরপর দেখি আমার প্রসিডিউর টু অবটেন এভিডেন্স। উপরে যেই জিনিসগুলো আমরা দেখলাম, এই যে ইন্সপেকশন বলি, অবজারভেশন বলি, ইনকোয়ারি বা কনফার্মেশন, ক্যালকুলেশন, রিপারফরম্যান্স এন্ড অ্যানালিটিক্যাল প্রসিডিউর, এই জিনিসগুলোর ডিটেল আমরা দেখবো। যেমন প্রথমে যেটা আসছে ইনস্পেকশনে দেখেন ওরা তিনটা ভাগে ভাগ করছে, সম্ভবত দুইটা ভাগে ভাগ করছে। একটা হলো ইনস্পেকশন অফ ট্যানজিবল অ্যাসেট, আর একটা ইনস্পেকশন ডকুমেন্টেশন। ট্যানজিবল অ্যাসেট কেন আলাদা ভাগ করব? এটা হলো প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। আমার যে কোনো একটা অর্গানাইজেশনের ইনফ্রাস্ট্রাকচার পার্টের মধ্যে, ইনফ্রাস্ট্রাকচার বলতে স্থায়ী সম্পত্তির মধ্যে, এক্সেপ্ট ল্যান্ড এন্ড বিল্ডিং, ল্যান্ড বিল্ডিং ছাড়া সবচেয়ে ভ্যালুয়েবল রিসোর্স হলো তার ইন্টারনাল স্ট্রাকচার। ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে যেমন আপনার টেবিল, চেয়ার আছে, তারপরে ওখানে বসার অ্যারেঞ্জমেন্টের ইস্যু আছে। আপনারা যখন ভালো অর্গানাইজেশন যারা কাজ করে, তার আগে একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি দেখবে, সেটা হলো যে এখানে এমপ্লয়িরা সারাদিন থাকবে। যেহেতু সারাদিন থাকবে বলতে আপনি নর্মালি 10টা থেকে 6টা অফিস করেন, অনেক অর্গানাইজেশন 6টার পরে অফিস করতে। তো আপনি যদি এখানে ভালো এনভায়রনমেন্ট না পান তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন। সেই অর্গানাইজেশনের ওয়েলবিং বলে এখনকার সময় খুব চালু একটা শব্দ। এই অর্গানাইজেশনের ওয়েলবিং নিয়ে কিন্তু
ম্যাক্সিমাম অর্গানাইজেশন ইজ ভেরি মাচ বদার, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে এখানে ইনটেনজিবল ইন্সপেকশন অফ টেনজিবল অ্যাসেট, সিম্পল প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট যখন অডিট করবেন, একটা বড় অংশ হলো যেই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টটা আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ফিক্সড অ্যাসেট হিসেবে দেখাচ্ছে, সেই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টটা আদৌ আপনার বুকস অফ অ্যাকাউন্টসে দেখানো আছে কিনা, ক্যাপচার করা আছে কিনা, ঠিক আছে। এটাই বলছে ইন্সপেকশন অফ টেনজিবল অ্যাসেট। আপনি যখন অডিট করতে যাবেন, আপনি কিভাবে ইনভেন্টরি, আপনি ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন, তারপরে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন। যখন ইনভেন্টরি বা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন, তাহলে জি বলেন, আমার কথা কি শোনা যাচ্ছে না নাকি? না স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আপনি যখন এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট যখন আপনি ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন, তখন আপনি ফিজিক্যাল ভেরিফিকেশনকে বলতেছেন আমার ইন্সপেকশন অফ টেনজিবল অ্যাসেট। যেমন এখানে যদি দেখেন এক্সপ্লানেশন কি বলছে, inspection, physical examination of the tangible assets that are recorded in the accounting records confirm existence but does not confirm rights and obligation or valuation। আচ্ছা, এগুলো আমরা চ্যাপ্টার 4 বা 5 যখন পড়ছি, কারণ এটা একটু তাহলে আলোচনা করে আসতে হবে। জাস্ট গিভ মি মিনিট। এখানে সমস্যা হয়ে গেছে, আমি যে চ্যাপ্টারগুলো পড়াচ্ছি এগুলো ক্লিয়ার না থাকলে ওগুলো আসলে আপনাদের, যেহেতু আপনারা সব নতুন মানুষ, ক্লিয়ার করা একটু মুশকিল। আচ্ছা, একটা কাজ করে পেজ নাম্বার পেজ নাম্বার 94 চলে যান, পেজ নাম্বার 94, পেজ নাম্বার 94। ওকে স্যার। গেছেন সবাই? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন নিচে একটা ঘর আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাসারশন, দেখছেন কিনা? ইয়েস স্যার। আচ্ছা, এখানে দেখেন এই টোটাল অ্যাসারশন আছে। এখন অ্যাসারশন, হোয়াট ইজ অ্যাসারশন? বেসিক্যালি অ্যাসারশন হলো আপনি যখন কোনো একটা পার্টিকুলার হেড, পার্টিকুলার প্রসেস অডিট করতে যাবেন, তখন ওই পার্টিকুলার প্রসেসের আসলে কি দেখবেন, সেই দেখার জন্য যে প্যারামিটারগুলো, সেই প্যারামিটারগুলোই আসলে অ্যাসারশন। কি বললাম? আমি যখন একটা অডিট করতে যাব, অডিট করতে গিয়ে এই অডিটের যে আমার কি বলে, কি দেখতে হবে, কি দেখে আমি কনফার্ম করব, কি দেখে অডিট করতে কমফোর্ট পাবো, সেই যে আমার কি বলে এলিমেন্টগুলা, সেটা আসলে অ্যাসারশন। অ্যাসারশন বুঝতে হবে অডিটের কিসের উপর অডিট করি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর অডিট। যেহেতু আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর অডিট করি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বেসিক্যালি আমার একটা আছে রাশি, অ্যাজ পার IAS 1 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পার্ট কয়টা? কি থাকে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট? তার ছয়টা। ব্যালেন্স শিট থাকে 5টা। কয়টা? 5টা পার্ট। একটা হলো ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, ইনকাম স্টেটমেন্ট অথবা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট,
নাম্বার হলো আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অথবা চেঞ্জেস ইন দ্য নেট ফাইন্যান্সিয়াল পজিশন বলে, যাই ওটা এত টিমের দরকার নেই, আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা রাখি। 4 নাম্বার হলো স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইকুইটি। স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইকুইটি বেসিক্যালি আমার ব্যালেন্স শিটের যে আপনার ইকুইটি আইটেমের মুভমেন্টটা আসলে, আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইকুইটি, এগুলো বেসিক্যালি কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এগুলো হলো একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আমার দুইটা ব্যালেন্স, একটা হলো ব্যাংক ব্যালেন্স আর একটা হলো ইকুইটি ব্যালেন্স। এই দুইটা ব্যালেন্সে বেসিক্যালি আমার ইয়ার টু ইয়ার মুভমেন্ট, অর্থাৎ ইয়ার এন্ডের শুরুতে, ইয়ার এই বছরের শুরুতে কি ছিল, নতুন কি অ্যাড হয়েছে, কি চলে গেল, ক্লোজিং কি আসলো, এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা থাকে হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আর স্টেটমেন্ট অফ চেঞ্জ ইকুইটি। তাহলে আমরা যে অ্যাসারশন দেখবো, এই অ্যাসারশন বেসিক্যালি রিলেটেড টু দুইটা জায়গা, একটা হলো ব্যালেন্স শিট, একটা হলো আমার ইনকাম স্টেটমেন্ট। আবার এই নোটস এন্ড ডিসক্লোজারটা কোথা থেকে আসতেছে? নোটস এন্ড ডিসক্লোজারটা আসতেছে কোথা থেকে? আমার ব্যালেন্স শিটের, আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পিএনএল থেকে, আবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ব্যালেন্স শিট থেকে। ঠিক আছে, এই কারণে দেখবেন আমরা এই অ্যাসারশনগুলো বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করছি। প্রথম যেটা বলছে ক্লাসেস অফ ট্রানজাকশন এন্ড রিলেটেড ডিসক্লোজার। আচ্ছা, হোয়াট ইজ ক্লাসেস অফ ট্রানজাকশন? ক্লাসেস অফ ট্রানজাকশনটা হলো আমার পিএনএল আইটেম। পিএনএল আইটেম কি? অর্থাৎ রেকারিং অ্যাক্টিভিটিস হচ্ছে একই প্রসেস কন্টিনিউয়াসলি রানিং, দিস ইজ কল্ড পিএনএল, হচ্ছে আমার রেকারিং অ্যাক্টিভিটিস। আর আরেকটা নন রেকারিং অ্যাক্টিভিটিস যেটা, সেটা ইউজুয়ালি ব্যালেন্স শিট রিলেটেড এবং ফ্লাকচুয়েটিং না। ঠিক আছে, ফ্লাকচুয়েটিং না, তাহলে এবং রিলেটেড ডিসক্লোজার। অর্থাৎ তাহলে এখানে টোটাল অ্যাসারশন আমি পাচ্ছি কোথায়? আমার পিএনএল আইটেমে, যেটা ক্লাসেস অফ ট্রানজাকশনে, আর তাহলে অ্যাকাউন্ট ব্যালেন্স, এটা ব্যালেন্স শিটে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পিএনএল এন্ড ব্যালেন্স শিট? বলেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এন্ড ব্যালেন্স শিট? জানি না। স্যার, প্রফিট আর হচ্ছে মানে স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লসে আমরা আমাদের ইনকাম এন্ড কস্ট রাখি, সেখানে হচ্ছে আমাদের যে রেভিনিউ এক্সপেন্স গুলো আছে বা রেভিনিউ ইনকাম গুলো আছে, মানে ইনক্লুডিং দিস ইনকাম ইয়ার, ওগুলো হচ্ছে ইনক্লুডেড থাকে। এন্ড এট লাস্ট আমরা আমাদের প্রফিটের হচ্ছে নাকি লস হচ্ছে এটার একটা কনক্লুশন পেয়ে থাকি। আর স্টেটমেন্ট অফ ব্যালেন্স শিটে আমাদের অ্যাসেট থাকবে, লায়াবিলিটিস থাকবে, এন্ড হচ্ছে ওনার্স ইকুইটির যে সেশনটা আছে ওটা থাকবে। তো এখানে বেসিক্যালি আমাদের দুটো সেশন থাকবে, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি, যেটা আমাদের রানিং ইনকাম ইয়ারেই ক্লোজ হয়ে যাবে। এন্ড হচ্ছে যেগুলো আমাদের ফিক্স থাকবে বা নন কারেন্ট থাকবে, ওগুলো আমরা নেক্সট যে আপকামিং ইয়ারটা থাকবে সেখানে হচ্ছে নিয়ে যাব। গুড, ঠিক আছে। তো আরো যদি আমি কনক্লুসিভ ভাবে বলি, সেটা হলো ব্যালেন্স শিট ইজ এ স্ন্যাপশট আর ইনকাম স্টেটমেন্ট ইজ এ রিলে। আচ্ছা, হোয়াট ইজ স্ন্যাপশট, হোয়াট ইজ রিলে? স্ন্যাপশট হলো, মনে করেন যে আমি ছবি তুলি, যেটা ঠিক আছে, আমি এই মধ্যে ক্যাপচার করলাম, দিস ইজ ক্লোজ, দেয়ার ইজ নাথিং টু চেঞ্জ। বাট রিলেটা কি? ভিডিও করা, অর্থাৎ আমি একটা নির্দিষ্ট সময় ধরে দেখতেছি, মুভ করতেছে, আসতেছে, যাচ্ছে, পিছনে, রিলে। অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট এন্ড লস হলো একটা পার্টিকুলার পিরিয়ড অফ টাইমের জন্য একটা অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স, যেই পারফরম্যান্সটার এন্ড রেজাল্ট হলো নেট প্রফিট, নেট লস। আর ব্যালেন্স শিটটা কি? যে কোনো একটা পার্টিকুলার টাইমে, যে কোনো কি বললাম, একটা পয়েন্ট অফ টাইমে ওই প্রতিষ্ঠানের অ্যাসেট, লায়াবিলিটি এবং ওনার সিকিউরিটির অবস্থান, সেটা হলো আমার ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিট আপনার যে কোনো সময় হতে পারে, একদিনের ব্যালেন্স শিট হতে পারে। ব্যালেন্স শিট মানে কিন্তু একটা নির্দিষ্ট ডেটের, অর্থাৎ ব্যালেন্স শিট কিন্তু পুরো বছরের হয় না, ডেটের। আমি যদি বলি ব্যালেন্স শিট এজ 31 ডিসেম্বর 2025, মানে 31 ডিসেম্বর 2025 তারিখের সম্পদ, দায় এবং মূলধন, এটার পরিমাণ, দিস ইজ ব্যালেন্স শিট। আর ইনকাম স্টেটমেন্টটা কি? একটা নির্দিষ্ট সময় ধরে আমার
যে ট্রানজাকশন গুলো হয়েছে সেই ট্রানজাকশন গুলোর আউটপুট বা পারফরমেন্স হলো ইনকাম স্টেটমেন্ট। যেমন আমি যদি বলি 2025 সালের নেট প্রফিট মানে হলো 2025 সালের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে 2025 সালে পুরো বছরে আর যে পরিমাণ সেল হয়েছে এবং সেলের জন্য আমাকে যে পরিমাণ কস্ট বেয়ার করতে হয়েছে, আফটার ডিডাক্টিং কস্ট ফ্রম মাই রেভিনিউ অর সেলস আই এম গেটিং সাম আউটপুট, দ্যাট ইজ কল্ড প্রফিট। এবং মনে রাখতে হবে যখন আমার কোনো পিএনএল প্রফিট এন্ড লস বা ইনকাম এক্সপেন্স অ্যাকাউন্ট জিনিস হয়, পিএনএল হয়, প্রফিট এন্ড লস কিন্তু একটা পিরিয়ড অফ টাইমের জন্য হয়, আর ব্যালেন্স শিটটা কি হয় একটা পয়েন্ট অফ টাইমের জন্য। এটা ক্লিয়ার কিনা সবার কাছে? আচ্ছা, এখন আসি অ্যাসারশন। এখানে দেখেন, এখানে অ্যাসারশন রিলেটেড টু ক্লাসেস অফ ট্রানজাকশন এন্ড ইভেন্ট এন্ড রিলেটেড ডিসক্লোজার। আপনার পেজ নাম্বার 94 দেখেন, এখানে দেখেন 6টা অ্যাসারশনের কথা বলছে, অর্থাৎ 6টা অ্যাসারশন আমি অন্যভাবে বলবো 6 প্রসেসের কথা বলছে। কিরকম? অকারেন্স। আমি কিন্তু প্রথমেই বলছি ক্লাসেস অফ ট্রানজাকশন মানে কি, পিএনএল না ব্যালেন্স শিট? ক্লাসেস অফ ট্রানজাকশন মানে কি, পিএনএল না ব্যালেন্স শিট? ব্যালেন্স শিট। ক্লাসেস অফ ট্রানজাকশন হলো প্রফিট এন্ড লস, পিএনএল। হ্যাঁ, কারণ কি আমি একটু আগে বলছি কিন্তু আপনার একটা পিরিয়ড অফ দ্যাট মিন্স পিরিয়ডিক একটা পারফরম্যান্সের জন্য হলো আমার কি ট্রানজাকশন, ক্লাসেস অফ ট্রানজাকশন। আর সেকেন্ড হলো অ্যাকাউন্ট ব্যালেন্স। অ্যাকাউন্ট ব্যালেন্স হলো একটা পয়েন্ট অফ টাইম, দিস ইজ ব্যালেন্স শিট। আর ক্লাসেস অফ ট্রানজাকশন হলো নির্দিষ্ট সময়ের জন্য হচ্ছে, দিস ইজ দ্য পিরিয়ড অফ টাইম, যার কারণে একটা প্রফিট এন্ড লস। এটা আগে মাথায় ঢোকান। আর ক্লাসেস অফ ট্রানজাকশন হলো আমার প্রফিট এন্ড লস রিলেটেড জিনিস, আর অ্যাকাউন্ট ব্যালেন্স হলো আমার ব্যালেন্স শিট রিলেটেড জিনিস। এটাকে ক্লিয়ার করা, ঠিক আছে? এখন দেখেন, আমি যখন ক্লাস ট্রানজাকশন বলছি, প্রথম যে শব্দটা বলছে অকারেন্স। অকারেন্স মানে কি? অর্থাৎ আপনি রেভিনিউ হিসেবে যে কোনো একটা ঘটনা আপনি লিখছেন, অথবা রেভিনিউ হিসেবে রেকর্ড করছেন, অথবা আপনি এক্সপেন্স হিসেবে রেকর্ড করছেন, বা সিওজিএস কস্ট অফ গুডস সোল্ড হিসেবে রেকর্ড করছেন। তা আপনার রেকর্ডকৃত যে রেভিনিউ বা আপনার রেকর্ডকৃত যে এক্সপেন্স প্লাস কস্ট, এটা আদৌ কি হয়েছে কিনা, নাকি এটা ফিকটিশিয়াস? ঠিক আছে? সো দিস ইজ কজ অকারেন্স। ক্লিয়ার কিনা এটা সবার কাছে? সেকেন্ড পয়েন্ট যেটা বলছে দেখেন, কমপ্লিটনেস। আচ্ছা, হোয়াট ইজ কমপ্লিটনেস? কমপ্লিটনেস হলো যে কোনো একটা ট্রানজাকশন আপনাকে যদি আপনার ফাইন্যান্সিয়াল বুকসে বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এটা লিপিবদ্ধ করতে হয়, সেই ট্রানজাকশনটা ক্লোজ হইতে হবে। হোয়াট ইজ ক্লোজ? বেসিক্যালি যে কোনো একটা ট্রানজাকশন যখন হবে, এটার এগেনস্টে কি থাকে? রিস্ক অ্যান্ড রিওয়ার্ড থাকে। রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটা কি? রিস্কটা হলো সেই ট্রানজাকশন থেকে লসের সম্ভাবনা, আর রিওয়ার্ডটা হলো সেই ট্রানজাকশনটা থেকে লাভের সম্ভাবনা। অর্থাৎ আমার যদি কোনো গেইন ইনভলভমেন্ট থাকে, দিস ইজ রিওয়ার্ড। লস ইনভলভমেন্ট থাকে, দিস ইজ আমার বেসিক্যালি লস। তো রিস্ক অ্যান্ড রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ট্রান্সফার হইলেই সেটা কোনো জায়গায় লিপিবদ্ধ হবে। যেমন আমি একটা মোবাইল কিনলাম, আমি একটা মোবাইল পারচেস করলাম। এখন আপনি দোকানে গেছেন, দোকানে গিয়ে মোবাইল ধরছেন, মনে করেন যে মোবাইলটা ধরছেন। আচ্ছা, ধরলে কি মোবাইলটা আপনার হয়ে গেছে? হয় নাই। কখন এটা আপনার হবে? যখন আপনি তাকে টাকা দিবেন, টাকা দেওয়ার পরে সে আপনাকে মোবাইলটা দিবে, সাথে সাথে একটা ইনভয়েস দিবে, মিস্টার শিহাবের কাছে এই মোবাইলটা 20,000 টাকা বিক্রি করা হইলো। সেও এগ্রিড, যে সেলার এগ্রিড, সাইন করলো, বায়ার আমি শিহাব সাইন করলাম, এগ্রিড। এখন মোবাইলটা আমার কাছে চলে আসলো। মানে কি? রিস্ক এন্ড রিওয়ার্ড। অর্থাৎ আমি যে টাকা দিয়ে 20,000 টাকা দিয়ে মোবাইলটা কিনলাম, এখন এই মোবাইলটা যদি নষ্ট হয় সেটাও আমার। এখান থেকে যদি আমি 10 বছর কথা বলতে পারি, সেটাও আমার। অর্থাৎ এই রিস্ক এন্ড রিওয়ার্ডটা যে সেলার, তার কাছ থেকে আমার কাছে কি হয়ে গেছে? শিফটেড হয়ে গেছে। যখন এটা আমার কাছে শিফট হইলো, যে মোমেন্টে শিফট হইলো,
সেই মোমেন্টে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হলো। আর যখনই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হলো তখনই এই মোবাইলটাকে আমি অ্যাসেট হিসাবে বলি। আমি যদি অ্যাসেট দেখাই মোবাইলকে তাহলে অ্যাসেট হিসেবে রিকগনাইজ করলাম, অ্যাসেট যদি না দেখি তাহলে এক্সপেন্সিভ রিকগনাইজ করলাম, অর্থাৎ রিকগনিশনটা কমপ্লিট হলো। ঠিক আছে। থার্ড ওয়ান হলো অ্যাকুরেসি। অ্যাকুরেসি বলতে হলো আপনি মনে করেন এই মোবাইলটা আপনি 20,000 টাকায় কিনছেন, এটার যে 20,000 টাকা, এখন একজন অডিটর আপনার কাছে আসলো, এখন ট্রানজ্যাকশন আছে মনে করেন এরকম 50,000 ট্রানজ্যাকশন আছে। 50,000 লোককে কি অডিটর ফোন দিয়ে জিজ্ঞেস করবে, ভাই এটাকে আপনি আমার সাথে করছিলেন, এটাকে আপনি করছিলেন, ঠিক করবে কোনোদিন? করবে না। তাহলে আপনার সেটার জন্য কি দরকার? আন্ডারলাইং ডকুমেন্ট দরকার। সেই ডকুমেন্টটা কি? ইনভয়েস ইজ দ্য ডকুমেন্ট, গুডস রিসিপ্ট নোট ইজ দ্য ডকুমেন্ট, ঠিক আছে, গুডস ডিসপ্যাচ নোট ইজ দ্য ডকুমেন্ট। এগুলো আমরা চ্যাপ্টার 12 থেকে আরো ক্লিয়ার হবে। তাহলে এই জিনিসগুলা আপনার দ্যাট মাস্ট বি আপনার কি অ্যাকুরেট। এবং এই অ্যাকুরেট বলতে বোঝাচ্ছে এই যে আমি ট্রানজ্যাকশন লিপিবদ্ধ করলাম, আমি যে বললাম এর দাম 20,000 টাকা, এখন যদি মনে করেন যে আপনাকে অডিটর এসে বলল না এটা তো 20,000 টাকার মোবাইল লাগবে, এটা 50,000 টাকার মোবাইল, আপনি 20,000 টাকা দিতে পারলেন, তখন আপনার কাছে কি আছে? ডকুমেন্ট। দেখো ভাই, এই দেখো আমার ইনভয়েস মিস্টার এক্স এর কাছে, মিস্টার সোহেলের কাছ থেকে কিনছি, এত তারিখে কিনছি, দেখো 20,000 টাকা পে করছি, সেও সাইন করছে, আমিও সাইন করছি। তাহলে কি দিস ইজ ডকুমেন্টেড। এবং আপনি যখন আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এই 20,000 টাকা লিখতেছেন মোবাইলের জন্য, দ্যাট মিনস based on your supporting document, that document is trustworthy. Okay, this is called accuracy. এরপর কাট অফ, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। কাট অফ হলো যেই জিনিস যেই পিরিয়ডে আপনার রেকর্ড হওয়ার কথা সেটা সেই পিরিয়ডে রেকর্ড হয়েছে। আবার বলি, কাট অফ হলো যেই ট্রানজ্যাকশন যেই বছর রেকর্ড হওয়ার কথা সেই বছর ট্রানজ্যাকশন রেকর্ড হওয়াকে বলতেছে বেসিক্যালি আমার কি কাট অফ। আচ্ছা, কাট অফ কি জিনিস? মনে করেন এই রিস্ক এন্ড রিওয়ার্ড, একটু আগে যে কথাটা বললাম। আচ্ছা, আপনি দোকানে গেলেন মোবাইল কিনবেন, মোবাইল কেনার পরে আপনি মনে করেন যে দোকানে গেছেন মোবাইল কিনতে সেই মোবাইলের মালিক আপনার পরিচিত। ভালো কথা, আপনার একটা মোবাইল পছন্দ হইল, মোবাইল পছন্দ হইলে পরে বললেন যে ভাই এটার দাম কত? সেগুলোর দাম 30,000 টাকা। ভালো কথা, আপনার 30,000 টাকা না দিলে সে তো মোবাইল আপনাকে দিবে না, অর্থাৎ ডিসকাউন্ট রিওয়ার্ড আপনার কাছে ট্রান্সফার হবে না। আচ্ছা, এখন মনে করেন আমি তাকে বলছি যে ভাই তোমার কাছ থেকে আমি মোবাইলটা নিব, সেই মোবাইলটা নেওয়ার ডেট হলো মনে করেন 28 ডিসেম্বর। ভালো কথা, আমি 28 ডিসেম্বর তাকে অ্যাডভান্স টাকাও দিয়ে দিছি, নেও ভাই 20,000 টাকা। ভালো কথা, সে আমার বললো যে ভাই ঠিক আছে ফাইন, আমি আপনার কাছে মোবাইলটা বিক্রি করতেছি, কিন্তু এই মুহূর্তে তো আমার আসলে মোবাইল নাই, আপনি একটু পরে নেন। করেন আমার কাছে পরে নেন। আপনি টাকা দিচ্ছেন কবে? 28 ডিসেম্বর। আর মোবাইল পাইছেন কবে আপনার কাছে? মোবাইল পাইছেন হলো 5ই জানুয়ারি। তাহলে মনে করেন 28 ডিসেম্বর হলো 2024, 5ই জানুয়ারি 2025। তাহলে আপনি কি করছেন? কিনছেন, আপনাদের টাকা চলে গেছে। তাহলে এখন প্রশ্ন হলো পুরোপুরি রিস্ক এন্ড রিওয়ার্ড কোন সালে ট্রান্সফার হয়েছে, 2024 না 25? 25 স্যার। তাহলে যে এই মোবাইলটা কিনে নিছে তার বুকস অফ অ্যাকাউন্টসে কোন সালে এটা আমার অ্যাসেট হিসেবে রিকগনাইজ হওয়া উচিত বা মোবাইল হিসেবে রিকগনাইজ হওয়া উচিত? 24 না 25? 25 স্যার। 25 সালে। ইভেন ইফ আপনি 24 সালের 28 ডিসেম্বর কিন্তু তার টাকা দিয়ে ক্লিয়ার করে দিয়েছে, কিন্তু বাট সেই মোবাইলটা কিন্তু আপনাকে হ্যান্ড ওভার করে, মানে রিস্ক এন্ড রিওয়ার্ড ট্রান্সফার হয়নি। তাহলে যেই ট্রানজাকশন এখন যদি আমাকে বলে কেউ আর ভাই আমি টাকা দিচ্ছি কনফার্ম, তাহলে এই বছর রেকর্ড করেন, বাই প্রিন্সিপাল আপনার কাছে রিস্ক এন্ড রিওয়ার্ড ট্রান্সফার হয়। অর্থাৎ যেই বছর আপনার একটা ট্রানজাকশন রেকর্ড হওয়ার কথা সেই বছরে রেকর্ড করছেন, দিস ইজ কল্ড কাট অফ। এটা ক্লিয়ার করে সবার কাছে, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল।
ক্লিয়ার সবার কাছে কাট অফ? জি স্যার। ঠিক আছে, তাহলে ভালো, কাট অফ ক্লিয়ার। ক্লাসিফিকেশন, আমরা অ্যাকাউন্টিং প্রিন্সিপালে আমাদের ক্লাসিফিকেশনের ক্যাটাগরি আছে। যেমন মনে করেন আপনি অ্যাসেট পারচেজ করছেন, ফার্নিচার পারচেজ করছেন। ফার্নিচার পারচেজ করলে আপনি কি দেন? টাকা দেন, ক্যাশ খরচ হয়। কলম কিনছেন, টাকা দিচ্ছেন, ক্যাশ খরচ হচ্ছে। ক্যালকুলেটর কিনছেন, টাকা দিচ্ছেন, ক্যাশ খরচ হচ্ছে। বাট আপনার সকল ধরনের প্রদান এবং সকল ধরনের প্রাপ্তি দুই জায়গায় রেকর্ড হয়। যেমন আপনি যার জন্য প্রদান করেন, হয়তোবা সেটা অ্যাসেট, নয়তোবা আপনার এক্সপেন্স। আপনি যার জন্য টাকা পান, হয়তোবা সেটা আপনার রেভিনিউ, নয়তোবা আপনার লায়াবিলিটি। এটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এখন আসি, কোনো একটা খরচ আমি করছি, এটা কি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হবে, অর এটা অপারেটিং এক্সপেন্স? এই যে সেগ্রিগেশনটা, এই সেগ্রিগেশনটাকে বলতেছে বেসিক্যালি ক্লাসিফিকেশন। এবং আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যতগুলো হেড আছে, যত জায়গায় আমি কাজ করব, প্রত্যেকটা জায়গায় কিন্তু দেয়ার ইজ এ স্কোপ ফর ফাইন্যান্সিয়াল। মানে সেখানে স্কোপ আছে, আপনি ওই ট্রানজাকশনটা ইয়ে করতে পারবেন। আপনি ওই যেমন আরেকটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। ক্যালকুলেটর, একটা ক্যালকুলেটর কিনলে কত বছর চলে? ক্যালকুলেটর মিনিমাম 3 to 5 years। 3 to 5 years। কিন্তু এই ক্যালকুলেটর কি আপনি অ্যাসেট হিসেবে রিকগনাইজ করেন? নো স্যার। বাট আমরা অ্যাসেটের ডেফিনিশন কি পড়ছি? যে জিনিস আমার মোর দেন 1 ইয়ার যায় তাই তো অ্যাসেট, আমরা পড়ি নাই? জি স্যার। যেই জিনিসের ইউটিলিটি আমি মোর দেন 1 ইয়ার পাবো, সেটাই তো আমার জন্য অ্যাসেট, নাকি? আমি ভুল বললাম? রাইট স্যার। ঠিক আছে, ক্যালকুলেটরটা আমরা ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট হিসেবে ধরতে পারি। ওকে, আসতেছি, নেক্সট কনসেপ্টে আমি আসতেছি। ঠিক আছে, আচ্ছা, ম্যাটেরিয়ালিটি আমি ক্লাসিফিকেশন বোঝানোর জন্য বলতেছি। তাহলে আপনি সেটা কি এক্সপেন্সিভ রিকগনাইজ করবেন, অর্থাৎ এটাই বেসিক্যালি ক্লাসিফিকেশন। যেমন আরেকটা আমি একটু বলি, মনে করেন আপনার ফার্নিচার, যেই প্রতিষ্ঠান ফার্নিচারের ব্যবসা করে, সেই প্রতিষ্ঠানের ফার্নিচার তার জন্য কি? ইনভেন্টরি। ওকে। আর সেই প্রতিষ্ঠান যে লোকগুলা যেই টেবিলে বসে কাজ করে, ওইটা কি? পিপিই। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। তাহলে দেখেন, সেম জিনিস বেসড অন নেচার, একবার হচ্ছে ইনভেন্টরি, একবার হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। দিস ইজ কল্ড ক্লাসিফিকেশন। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, লাস্ট ওয়ান প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন বলতে আপনি এটা প্রেজেন্টেশন বুঝাতে আপনি আইএফআরএস পড়তে হবে, অত ডিটেইল আমি বললাম না। যত আইএফআরএস আছে, প্রত্যেকটা আইএফআরএস এর মধ্যে কিছু ডিসক্লোজার রিকোয়ারমেন্ট আছে। সেই ডিসক্লোজার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি প্রেজেন্ট করলেন কিনা। আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করবেন, আপনি কিন্তু অডিট করবেন কি কাউন্টার পার্টি, দ্যাট মিন্স অর্থাৎ ম্যানেজমেন্ট যেটা প্রিপেয়ার করে দিয়েছে সেটার অডিট করবেন। ম্যানেজমেন্ট যেটা প্রিপেয়ার করে দিয়েছে সেইটার যদি আপনি অডিট করেন, তাহলে সেইটার সম্বন্ধে আপনাকে জানতে হবে, সেইটার সেগ্রিগেশনটা আপনি জানতে হবে। অর্থাৎ ও যে প্রেজেন্টেশনটা করে দিল, এটা কি আসলে আইএফআরএস অনুযায়ী হচ্ছে কিনা, IAS 1 অনুযায়ী হচ্ছে কিনা, IAS 7 অনুযায়ী হচ্ছে কিনা, IAS 10 অনুযায়ী হচ্ছে কিনা, এটাই বেসিক্যালি প্রেজেন্টেশন। একই জিনিস, এই পিএনএল এর আইটেম সবগুলো ক্লিয়ার, অ্যাসাশনগুলো? জি স্যার। জি স্যার। এরপর অ্যাকাউন্ট ব্যালেন্সের যে আমার এই অ্যাসেশনগুলো, এক্সিস্টেন্স বা অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি আদৌ এক্সিস্ট করে কিনা, অর্থাৎ কোনো ভৌতিক কোনো অ্যাসেট আছে কিনা, ফিকটিশিয়াস কোনো অ্যাসেট আছে কিনা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, ফিকটিশিয়াস কোনো লায়াবিলিটি আছে কিনা, ফিকটিশিয়াস কোনো ওনার ইকুইটি আছে কিনা, এটাকে বলতেছে এক্সিস্টেন্স।
রাইটস এন্ড অব্লিগেশন অধিকার, যেই অ্যাসেট আমি বাই করছি সেই অ্যাসেটের উপর আমার রাইটস এন্ড অব্লিগেশন আছে। আমার যেমন রাইটস তেমন অব্লিগেশন। আমি মনে করেন কোন একটা এই মোবাইল বাকিতে কিনছি, বাকিতে কিনলে কি আমাকে কি এই মোবাইলে বাকিতে যদি কিনে তাহলে পরে টাকাটা দিতে হবে। সো আই হ্যাভ দ্য অব্লিগেশন। ঠিক আছে, কমপ্লিটনেস। একইভাবে আপনি যে কোনো একটা ট্রানজাকশন যখন কমপ্লিট হবে তখন রেকর্ড করবেন, অর্থাৎ রিস্ক এন্ড রিওয়ার্ড পুরো ট্রান্সফার করার পরে। তাহলে কি এক পার্টিতে যেমনটা এক্সপেন্স আর এক পার্টিতে এটা কি আমার অ্যাসেট। এরপরে হলো আমার অ্যাকুরেসি, ভ্যালুয়েশন, অ্যালোকেশন। অ্যাকুরেসি তো আমরা জানি, আমার অ্যাকুরেসি মানে অ্যাকুরেট অ্যামাউন্ট লিখতে হবে। ভ্যালুয়েশন হলো বেসিক্যালি ডেপ্রিসিয়েশন ভ্যালুয়েশন। সিম্পল আপনি ইজি ভাবে মনে রাখেন, ডেট ওয়ারেন্টি প্রভিশন, তারপর হলো আপনার ব্যাড ডেট প্রভিশন। যত ধরনের কন্ট্রা অ্যাসেট জিএল, কন্ট্রা অ্যাসেট জিএল, হোয়াট ইজ কন্ট্রা অ্যাসেট জিএল? যেটা অ্যাসেট সময় দেয়। আবার বলেন, বুঝি নাই। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। হ্যাঁ ঠিক আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, কিন্তু why this is কন্ট্রা অ্যাসেট? কজ এটা আমার অ্যাসেটের অ্যামাউন্টকে কমিয়ে দিচ্ছে। অর্থাৎ এটা আপনি সেপারেট লায়াবিলিটি না দেখিয়ে আপনি অ্যাসেটটাকে কি করতেছেন, আপনি সেটা অ্যাডজাস্ট করে দেখাচ্ছেন, এই জন্য নাম এটা কন্ট্রা অ্যাসেট। ক্লিয়ার? ওয়ারেন্টি প্রভিশন কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট, ব্যাড ডেট অ্যালাউন্স কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশন কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট। ঠিক আছে, এগুলো হলো সব ভ্যালুয়েশন। আর লাস্ট হলো অ্যালোকেশন। অ্যালোকেশন বলতে বোঝাচ্ছে যে আমার অনেক সময় দেখা যায় যে আমার বিভিন্ন সময় বিভিন্ন এক্সপেন্স অ্যালোকেট করতে হয়, বিভিন্ন সেগমেন্টাল প্রফিটাল বের করার জন্য আপনাকে ইনকাম অ্যালোকেশন করতে হয়। যেমন মনে করেন আমি সিম্পল আমি যদি বলি নেসলে, নেসলে কি করে, নেসলে মনে করেন তার একটা ফ্যাক্টরি আছে, মনে করেন ফ্যাক্টরিটা দোতলা বা নিচতলায় ধরলাম, ফ্যাক্টরিটা নিচতলা, মনে করেন একটা রুম, একটা রুমের ভিতরে 4টা কর্নার আছে। এক কর্নারে সে ম্যাগি নুডলস বানায়, এক কর্নারে সে মনে করেন কিটক্যাট বানায়, এক কর্নারে সে সেরিল্যাক বানায়, আর আরেক কর্নারে সে মনে করেন আমার নিডো দুধ সে প্যাকেজ করে। এখন মনে করেন 4টা কিন্তু 4টা প্রোডাক্ট, 4টা সেগমেন্ট। এইখানে যে এসিটা চলতেছে, এই রুমে যে এসিটা চলতেছে, এই এসির খরচ আমাকে 4টা সেগমেন্টে ভাগ করে দিতে হবে না? জি স্যার। দিস ইজ কল্ড অ্যালোকেশন। এটাকে বলতেছে অ্যালোকেশন। যেখানে আমার কোনো কমন কস্ট থাকবে বা কমন কিছু থাকবে, if this need to be assigned or need to be allocated to different unit, different aspect or different entity, this is called allocation. ঠিক আছে? আর এরপরের পেজে যদি যান 195 পেজে ক্লাসিফিকেশন অলরেডি আমি ডিসকাস করে ফেলছি ইয়াতে, আপনার এই ক্লাসেস অফ ট্রানজিশনে। আর লাস্ট হল প্রেজেন্টেশন। একইভাবে পিএনএল আইটেমের জন্য আমার প্রেজেন্টেশনের জন্য যে যদি আমাদের কোনো ইনফরমেশন থাকে, আমার এই ব্যালেন্স শিটের জন্য আমার প্রেজেন্টেশনের জন্য আমার ইনফরমেশন থাকে। অ্যাসারশনগুলো সবগুলো ক্লিয়ার। এখন আমাকে একটা জিনিস পড়াইতে হলে বহু জিনিস পড়াই নিয়ে আসতে হচ্ছে আপনাদের, আপনারা বুঝবেন না। অ্যাসারশন ক্লিয়ার সবার কাছে? জি স্যার, ক্লিয়ার। জি বলেন, বলেন, বুঝি নেই, বলেন ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার স্যার। ব্রেক লাগবে আপনাদের? স্যার একটা ব্রেক দরকার ছিল স্যার। এই মাথাকে হয়ে গেছে। স্যার পিএনএল বলতে কি বুঝাচ্ছিলেন স্যার? প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, প্রফিট এন্ড লস। ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, এখন আপনাদের 8:50 বাজে। আমি ঠিক আজকে একটু ব্রেক কম দেব, এক্সাক্ট 9টায় শুরু করব। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। জি। Recording stopped.